ওই সো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 3 এবং আমাদের টপিক হচ্ছে গুগল অ্যাডস পার্ট 3। সো এটার মধ্যে হচ্ছে আমরা কোন পর্যন্ত দেখছিলাম? গুগল এমসিসি অ্যাকাউন্ট দেখছিলাম। হ্যাঁ, ওকে ঠিক আছে। সো অ্যাড অ্যাকাউন্ট স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম আমরা। ওকে ওকে ঠিক আছে। ওকে, সো আমরা এইখান থেকে বলি, সমস্যা নেই। আমরা যদি হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট স্ট্রাকচার নিয়ে একটু কথাবার্তা বলি, যে গুগল অ্যাড অ্যাকাউন্টের স্ট্রাকচারটা আসলে কীরকম হয়। এটা পুরাটাই হচ্ছে ফেসবুকের মতো, মানে ফেসবুকে যেরকম একটা সাইকেলের মতো থাকে বা একটা ইকোসিস্টেম থাকে, সবার উপরে ফেসবুকের কি থাকে? একটা ফেসবুক অ্যাকাউন্ট, তারপরে কি থাকে? একটা ফেসবুক পেজ, তারপরে ওইটার ভেতরে থাকে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাডসেট, অ্যাডসেটের আন্ডারে থাকে অ্যাড। সেইমভাবে আমাদের এই গুগল অ্যাড অ্যাকাউন্টের একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা হচ্ছে এরকম: প্রথমত আপনার এখানে জিমেইলটা ইনক্লুড করা হয় না। প্রথমত আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকা লাগবে। তারপর ওইটার আন্ডারে আপনার কি করা লাগবে? একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে থাকে হচ্ছে কি? ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আন্ডারে থাকে অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপ বলতে কোনটাকে বোঝানো হয়? আমরা যেটা ফেসবুকে অ্যাড সেট বলি, সেটাকে গুগল অ্যাডসের ভাষায় কি বলা হয়? অ্যাড গ্রুপ। আর অ্যাড গ্রুপের আন্ডারে থাকে হচ্ছে কি? অ্যাডসগুলো, ঠিক আছে? সো একটা অ্যাড গ্রুপের আন্ডারে আপনি চাইলে মাল্টিপল অ্যাড ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, আবার একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি চাইলে মাল্টিপল অ্যাড গ্রুপ তৈরি করতে পারবেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন। এন্ড এই জন্য অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে যে ধরেন এখন আর মাল্টিপল ক্যাম্পেইন ক্রিয়েট করে না। অনেকেই যে কাজটা করে যে আলাদা আলাদা ক্যাম্পেইন ক্রিয়েট না করে একটা ক্যাম্পেইনের ভেতরে অনেকগুলা ক্রিয়েটিভ দিয়ে আলাদা আলাদা অ্যাড গ্রুপ ক্রিয়েট করে, ওইটার ভেতর থেকে আলাদা আলাদা অ্যাড ক্রিয়েট করে পরবর্তীতে দেখে যে কোনটা আসলে বেটার পারফর্ম করতেছে, কোনটা খারাপ পারফর্ম করতেছে। সো আমরা ওই অ্যাড স্কেলিং বুঝি না, যে আমার কোনটাতে আসলে বাজেট বাড়ানো উচিত, কোন অ্যাডটা অফ করে দেওয়া উচিত, কোনটাতে বাজেট কমানো উচিত। এই জিনিসগুলো আমরা ডিসাইড করি একটা ক্যাম্পেইনের ভেতরে যখন আমরা মাল্টিপল কি বলে অ্যাড গ্রুপ বা মাল্টিপল অ্যাড ক্রিয়েট করি, তখন আমরা আসলে অ্যাডের রেজাল্ট বা পারফরমেন্স দেখে বুঝতে পারি যে কোনটাকে আমাদের বাজেট আরো বেশি ইনক্লুড করা উচিত। হ্যাঁ, কাইন্ড অফ টেস্টিং। এখন আর এবি টেস্টিং চলে না, তো এখন ক্রিয়েটিভ টেস্টিং হয়। মানে এখন সবাই যেটা করে সেটা হচ্ছে ক্রিয়েটিভ দিয়ে দিয়ে আলাদা আলাদা টেস্ট করে যে কোন ক্রিয়েটিভটা আসলে ভালো পারফর্ম করতেছে আর কি। আমরা নর্মালি মানে এত বেশি, এটার তো আর কোনো রেঞ্জ বলতে কি, অনেকে বলে থাকে 50টা, অনেকে 100, এতগুলো তো আর কেউ করে না। তো ধরেন হয়তো বা সর্বোচ্চ 5টা 7টা পর্যন্ত আমরা অ্যাড গ্রুপ ক্রিয়েট করি, এগুলোর আন্ডার অ্যাড ক্রিয়েট করি। হ্যাঁ, এটা আপনার একটা প্রোডাক্টই তো হবে নর্মালি, মানে যেই ক্যাম্পেইন ধরেন আপনি আজকে ডিসাইড করছেন যে আপনি আজকে এই রিমোটটা নিয়ে একটা ক্যাম্পেইন তৈরি করবেন। এখন এই রিমোটটা নিয়ে যদি আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চান, বর্তমান যে সিচুয়েশন, আপনি একটা ক্রিয়েটিভ মানে একটা ভিডিও বা একটা ছবি দিয়ে যদি অ্যাড ক্যাম্পেইন রান করে, এটা রেজাল্ট আপনি পাবেন না। মানে এটা আপনি বুঝতেই পারবেন না এটা কি আদৌ ভালো হইতেছে না খারাপ হইতেছে। সো এই জন্য কি করে খেয়াল করে দেখবেন, ম্যাক্সিমাম মার্কেটিং যারা করে তারা কি করে একই প্রোডাক্ট নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও বানাইতেছে। বানানোর পরে ওই প্রোডাক্টের ভিডিও ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড সেটের মধ্যে, অর্থাৎ অ্যাড গ্রুপের ভেতরে, অ্যাডের ভেতরে দিতেছে। এক্স্যাক্টলি। সো প্রোডাক্ট কিন্তু একটা, কিন্তু ভিডিও বানাইতেছি কি অনেকগুলো না। এর রিজন আছে। রিজনটা হচ্ছে যে কোন অডিয়েন্স আসলে কোনটা খায় এটা বুঝতে হবে। সবাই কিন্তু ডিরেক্ট প্রমোশন পছন্দ করে না, ঠিক না? আমরা অনেকেই যে ধরেন আমি যদি একটা প্রোডাক্ট নিয়ে আইসেই বলি যে আপনারা চাইলে আমার থেকে প্রোডাক্টটা কিনতে পারেন, হ্যাঁ, তাইলে কিন্তু মানুষ এটাতে খুব বেশি ইন্টারেস্টেড হবে না। এখন মানে ক্রিয়েটিভগুলো কীরকম হয়? স্টোরি টেলিং টাইপের হয়, অথবা এইটার ব্যাক এন্ডে কি হইতেছে এরকম কিছু একটা হয়। যেমন ধরেন জামশেদ মজুমদার কি করতেছে, জামশেদ মজুমদার খেয়াল করবেন একটা ভিডিও করতেছে, উনি ওই তিউনিশিয়াতে চলে গেছে। তিউনিশিয়াতে যায়া কোনো একটা জঙ্গলের ভেতরে ঢুকছে, ঢুকে ওইখান থেকে উনি মধু সংগ্রহ করতেছে। এই যে ভিডিওটা, এটা একরকম অডিয়েন্স খাবে। আবার উনি যখন বলতেছে একটা জায়গায় বসে উনি বলতেছে যে আপনার বাচ্চাকে যদি আপনি ভালো কোনো প্রোডাক্ট দিতে চান, তাহলে আমার এই মধুটা হইতে পারে সেরা। এইটা আবার মা বাবাদের ব্রেইনে একটু হিট করতেছে। আবার ধরেন এই মধু দিয়ে উনি একসাথে অনেকগুলা মানুষ বৈশা সকালবেলা খাইতেছে, হ্যাঁ, যে সকালবেলা নাস্তার জন্য আমার এই মধুটা সেরা। সো এই যে দেখেন, প্রোডাক্ট একটা কিন্তু ক্রিয়েটিভ ভিন্ন ভিন্ন। এখন এক এক ক্রিয়েটিভের কিন্তু অডিয়েন্স এক এক রকম।
আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বর্তমানে যে জিনিসটা চলে, বর্তমানে না, মার্কেটিং এর একটা কনসেপ্ট আছে যে যারে আমি চিনি তার কাছ থেকেই আমি কিনি। এন্ড এইটার কারণে একটা জিনিস হইতেছে, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সারদের ডিমান্ড আস্তে আস্তে কমতেছে। মানে একটা সময় মার্কেটিং টোটালি আমরা কি করছি, চিন্তা করছি যে ইনফ্লুয়েন্সার ছাড়া হবে না, এন্ড দিস ইজ ট্রু, হয়ও নাই যে আপনি মার্কেটিং ইনফ্লুয়েন্সার ছাড়া করতেই পারতেন না। কারণ কি, ও একটা ভিডিও যখন ধরেন সালমান মুক্তাদির যখন একটা ভিডিও নিয়ে দাঁড়াইছে বা একটা প্রোডাক্ট হাতে নিয়ে দাঁড়াইছে, ওই ভিডিও অটোমেটিক্যালি ফেসবুক লক্ষ লক্ষ মানুষ দেখতে পারছে, ঠিক না? এন্ড কে হাতে নিছে? সালমান মুক্তাদির হাতে নিয়েছে। এন্ড সালমান মুক্তাদির যারা ভক্ত আছে ওরা তো এই ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হইতেছে, ঠিক না? ওরা এই প্রোডাক্টটা পারচেজ করতেছে। কিন্তু আপনারা বর্তমানে খেয়াল করে দেখবেন প্রত্যেকটা কোম্পানি নিজস্ব কাউরে দিয়ে ভিডিও বানায়। হ্যাঁ, কেউ আইসা হয়তো লাইভ করতেছে বা মানে একটা ফেস তারা কি করতেছে, পরিচিত বানায় ফেলতেছে। তার একটা রিজন হচ্ছে কি, ওই যে এখন ফেসবুক, মানে ফেসবুক বলেন বা যেই বলেন, গুগল বলেন, যখনই দেখি কোনো প্রোডাক্টের প্রমোশন আপনি করতে চাইতেছেন, তখন এটা রিচ কিন্তু অটোমেটিক্যালি ডাউন থাকে। এটা সালমান মুক্তাদির করুক আর যেই করুক, ও যদি অর্গানিক্যালি ওইটাকে প্রমোট করতে চায়, এটা ফেসবুক দেয় না। ফেসবুকে যে আমরা দেখছিলাম না যে দারাজের পেজে 16 মিলিয়ন ফলোয়ার্স আছে, কিন্তু দারাজ ধরেন 16 দিন আগে একটা পোস্ট করছে, ওইটাতে গিয়ে দেখবেন 16টা লাইকও নাই। কেন নাই? কারণ দারাজ ওইখানে প্রোডাক্ট বিক্রির কথা বলতেছে। আবার সেম যখন দারাজ এইটা ফেসবুকে টাকা দিতেছে, গুগলে টাকা দিতেছে, তখন এটা মিলিয়ন মিলিয়ন ভিউজ যেতেছে। হ্যাঁ, সো এই জন্য সবাই কি করতেছে যে ভাই আলটিমেটলি আরেকজনের ফেস বানায় কোনো লাভ নাই। আমি যদি টাকা বার্ন করি, আমার ফেসের পেছনেই বার্ন করি, বা আমার কোম্পানির কোনো একটা ছেলের পেছনে বা মেয়ের পেছনে বার্ন করি, তাতে করে কি হবে, ওর ফেসটা আস্তে আস্তে মানুষের কাছে পরিচিত হয়ে যাবে। এই জন্য দেখবেন আপনারা এখন কিন্তু আর পেজের ভেতরে ইনফ্লুয়েন্সার মার্কেটিং খুব একটা হয় না। এখন সবার নিজের ভিডিও নিজে বানাইতেছে, ঠিক না? এটা নট অনলি জামশেদ মজুমদার, এই জামশেদ মজুমদার যেই অর্গানিক আইটেম বিক্রি করে, এরকম অনেকেই বিক্রি করতেছে না এখন। কেউ কি জামশেদ মজুমদারের নিয়ে আসছে যে আমার মধুটা আপনি বিক্রি করে দেন? না, কিন্তু সবার যার যার এন্ড থেকে নিজেরা ভিডিও বানাইতেছে। এন্ড এটা আস্তে আস্তে ডিভাইডে যত জনপ্রিয় হবে, ইনফ্লুয়েন্সারদের এইসব ক্যাটাগরিতে ডিমান্ড আস্তে আস্তে কমে যাবে। ওকে, সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে অ্যাড অ্যাকাউন্টের স্ট্রাকচারটা হচ্ছে মূলত এরকম যে সবার উপরে কে সত্য? অ্যাড অ্যাকাউন্ট। তার উপরে কে? তারপরে কে? ক্যাম্পেইন। না না, তারপরে হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ভেতরে কে থাকবে? অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপের মধ্যে অ্যাড থাকবে, ঠিক আছে? ওকে, সো তারপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন অবজেক্টিভ। এটাকে আমি দেখাইছিলাম, ক্যাম্পেইনের যে 6টা অবজেক্টিভ থাকে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরা আরেকবার একটু দেখি। সো আমরা যদি আমাদের যে কোনো একটা অ্যাডস অ্যাকাউন্টের ভেতরে এখান থেকে যাই, ওকে, এখানে আসার পরে আমরা যদি ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই, এখানে খেয়াল করেন টোটাল ক্যাম্পেইন অবজেক্টিভ ফেসবুকে আমরা যেরকম 6টা দেখছিলাম, এইখানেও 6টা অবজেক্টিভ, বাট ফেসবুকের আর এটার নামের মধ্যে কিছু ডিফারেন্স আছে। সো আমরা তার আগে বলছিলাম কি যে ভাই আমাদের আসলে ফানেলিংটা বুঝতে হবে, ঠিক না? সো ফানেলিং এর 3টে স্টেপ আমরা এটা আগেও পড়ে আসছি, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল এন্ড বটম অফ দ্য ফানেল। টপ অফ দ্য ফানেলে কি হয়? টপ অফ দ্য ফানেলে হচ্ছে মানুষ অ্যাওয়ারনেস বিল্ড করে, মিডল অফ দ্য ফানেলে হচ্ছে মানুষ এঙ্গেজমেন্ট ক্রিয়েট করে, মানে মানুষকে এই প্রোডাক্টটা সম্পর্কে তখন অলরেডি জানে, মানুষ আপনার সাথে অন্যান্যদের কম্পেয়ার করে স্টার্ট করে, অ্যান্ড বটম অফ দ্য ফানেলে মানুষ বিক্রি করে। হ্যাঁ, বা হচ্ছে মেইন যে গোলটা থাকে সেটা অ্যাপ ইনস্টল হলে অ্যাপ ইনস্টল করা। সো আমরা যদি একটু এখানে দেখি, এখন আমরা একটা জিনিস বলি সব সময় যে ভাই বাংলাদেশের মার্কেটে ফানেল বলতে কোনো কিছু চলে না। হ্যাঁ চলে, কোন ক্ষেত্রে চলে? কোম্পানিটা যখন একটু ভালো বা বড় হয় তখন হচ্ছে মানুষ ফানেল মেনটেন করে। বাট ছোট ছোট যে সকল কোম্পানিগুলো আছে, আপনার আশেপাশে যে সকল কোম্পানিগুলো আছে, তারা দেখবেন প্রথম দিনই আপনার কাছে আইসা কি চাইতেছে? সেলস চাইতেছে। তারা হয়তো বা লাইফে কখনো পেজে একটা অ্যাড রান করে নাই বা গুগলে একটা অ্যাড রান করে নাই, তারা তাদের পেজে গিয়ে দেখবেন হয়তো বা 2000 ফলোয়ার্স আছে বা 500 ফলোয়ার্স আছে, দেন তারা আপনার কাছে আইসা কি বলতেছে? ভাই আমার সেলস জেনারেট করে দাও। এখন আপনি হয়তো বা এইটা হয় কি, এই জন্য বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসাও টিকে না। আপনি হয়তো বা ইনিশিয়ালি কি করতে পারবেন? তাকে কিছু সেল টেল, ধরেন এখন ঈদের সময় চলে আসছে,
এখন আপনি কি করতে পারবেন, ঈদ উপলক্ষে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসলে হয়তোবা সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে এই মুহূর্তে মানুষ কি করে অনলাইন থেকে প্রচুর কেনাকাটা করে, সো যে কোনো পেজ থেকে তার কাছে প্রোডাক্টটা ভালো লাগলো সে কিনে ফেলছে। কিন্তু ঈদ শেষ হইলে কি হবে, আপনার ওই যে মানে এখন যে হাইপটা আপনার আছে, এখন হয়তোবা আপনি দিনে 10,000 15,000 টাকার প্রোডাক্ট বিক্রি করছেন, এক মাসে ধরেন আপনি 3-4 লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করে ফেলছেন, ঈদ শেষ হলে এই জিনিস কিন্তু আর থাকবে না। এই তখন কি হচ্ছে বিজনেসগুলা যখন দেখে যে কিরে ভাই, তখন আমি মাসে 3 লাখ টাকা বিক্রি করছি, এখন আমি মাসে 30,000 টাকাও বিক্রি করতে পারি না। এন্ড এটাই ব্যবসার নিয়ম। আপনার যদি এই ফানেলিং স্ট্র্যাটেজি মেনটেন করে না আসেন, তো তখন আপনার তো ভাই কেউ চিনে না। আপনার থেকে হয়তোবা যেই 20 জন 25 জন কাস্টমার পারচেজ করছে, ওকে, সো যেটা বলছিলাম যে ধরেন যে আপনার থেকে পারচেজ করে ফেলছে অলরেডি, ও হয়তোবা আপনারে তখন চিনে হোক না চিনে হোক, এরকম অনেক পেজ আছে যেগুলো আমরা চিনি না কিন্তু তাদের থেকে প্রোডাক্ট কিনি। আসেন এরকম ভাই, যে হয়তোবা কোনো একটা অ্যাড আমার সামনে চলে আসছে, এই প্রোডাক্টটা এই মুহূর্তে আমার দরকার, আমার কাছে ভালো লাগছে, তখন তাদেরকে ওয়েবসাইটে গিয়ে হোক বা পেজে একটা মেসেজে হোক কিনে ফেলছি, কিন্তু 15 দিন যাইতে না যাইতে 20 দিন যাইতে না যাইতে ওই পেজের নামটা আমি ভুলে গেছি। হয়েছে না এরকম? এখন ওই পেজের নাম মনে রাখা তো আমার কাজ না, নামটা আমার কখন মনে থাকতো যদি ওই ফানেল মেনটেন করেও আমার সামনে আসতো, যে প্রথম কিছু অ্যাওয়ারনেস বিল করছে যে এরকম একটা কোম্পানি বাংলাদেশে আসছে, তারপরে হচ্ছে ও আস্তে আস্তে এঙ্গেজমেন্টে গেছে, তারপরে হচ্ছে কি করছে সেলসে গেছে, তখন আস্তে আস্তে কি হইতো, এই নামগুলো না মানুষ সচরাচর ভুলতে পারে না। মানে একটা ব্র্যান্ডের নাম শুনলে আপনি খেয়াল করবেন এটা আপনার মাথায় গেঁথে যায়, যা এই প্রোডাক্টটা কিনতে হইলে এই ব্র্যান্ডের কাছে আমি যাইতে পারি, ঠিক আছে। সো তারপরেও এখন আপনারা যারা এখানে আছেন, যারা ইন ফিউচার বিজনেস করবেন বা যারা বর্তমানে ব্যবসার সাথে কানেক্টেড আছেন, তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব ভাই আপনি সেলসে যান, আমার কোনো সমস্যা নেই, প্রথম থেকেই সেলসে যান, বাট সেলসের পাশাপাশি আপনি কি করেন, অ্যাওয়ারনেসও টাকা খরচ করেন, মানে ব্র্যান্ডিংয়েও কিছু টাকা পয়সা খরচ করেন, যেটা আপনাকে লং টার্মে গিয়ে অনেক বেশি হেল্প করবে। হ্যাঁ, ওকে, সো আমরা এখান থেকে যেটা বলছিলাম যে আমাদের অ্যাওয়ারনেস বেসিস ক্যাম্পেইন হচ্ছে এটা, যেখান থেকে মানুষ আমার মানে প্রোডাক্ট, আমার ব্যবসা, এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। এইখান থেকে এঙ্গেজমেন্ট বেসিস ক্যাম্পেইন হচ্ছে কোনটা, এইটা, যে ওয়েবসাইটে যদি আমার একটা ওয়েবসাইট থাকে, আর আমি আবারও বলছি ওয়েবসাইট ছাড়া বর্তমানে ব্যবসা করা সম্ভব না। মানে আপনি যদি বর্তমানে মানে ট্রাস্টের বিষয়ে কথা বলেন, অডিয়েন্সের বিষয়ে কথা বলেন, অডিয়েন্স এখন ওয়েবসাইট ছাড়া কাউকে ট্রাস্ট করতে চায় না। একটা সময় ছিল আমার পেজে কত ফলোয়ার্স এটা দেখেই মানুষ বিশ্বাস করত, এখন শুধু ফলোয়ার্স হইলেই বিশ্বাস করে না, ওই পেজের ওয়েবসাইট আছে কিনা এটা একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়াইছে। সো যদি ব্যবসা করতে চান, নট অনলি ব্যবসা, আপনি কোনো সার্ভিস বিক্রি করতে চান, কোনো প্রোডাক্ট যাই বিক্রি করতে চান না কেন, আপনার ওয়েবসাইট ছাড়া কোনো বিকল্প নাই, সো ওয়েবসাইট লাগবে। সো আপনি আপনার এঙ্গেজমেন্ট স্টেজে আপনি কি করতে পারেন, মানুষজনকে ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন। ওয়েবসাইটে হয়তো বা স্পেসিফিক প্রোডাক্ট বেস নাই না, আপনি ক্যাটাগরি বেস নিয়ে আসতে পারেন, যে ভাই তুমি যদি এই প্রোডাক্টগুলো কিনতে চাও বা এই টাইপের প্রোডাক্টগুলো কিনতে চাও, তাহলে আমার এই ক্যাটাগরিটা দেখতে পারো। অনেক ওয়েবসাইট আছে এরকম ক্যাটাগরি বেসড ক্যাম্পেইন চালায়। হ্যাঁ, সো তারপরে হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের ফানেলের সেকেন্ড স্ট্র্যাটেজি। অ্যান্ড 3 নাম্বারটা কোনটা, 3 নাম্বারটা হচ্ছে সেলস অথবা লিডস। সো আমরা এটা হচ্ছে মূলত সেলস কার জন্য, সেলস হচ্ছে ই কমার্স ব্যবসার জন্য, অথবা হ্যাঁ মূলত ই কমার্সের জন্য সেলস হয়, আর লিড আসলে সার্ভিস ব্যবসার জন্য হয়, অথবা রিয়েল এস্টেট টাইপ ব্যবসা, অথবা ধরেন যারা মানুষের ডেটা কালেক্ট করতে যায়, যেমন ধরেন ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউট, আমরা কি করতেছি, আমরা মূলত লিড জেনারেশন করি, আমরা কিন্তু ডিরেক্ট সেলসে যাই না। আমরা কি করি, প্রথমত কোনো একটা অডিয়েন্সের ইমেইল, তার ফোন নাম্বার, এগুলা কালেক্ট করি, দেন আমরা তার কাছে কি করি, সেলসে যাওয়ার ট্রাই করি। সো এই স্ট্র্যাটেজি মেনটেন করে যদি ভাই আপনি মার্কেটিং করতে পারেন, ওই মার্কেটিংয়ে সফলতার হার অনেক বেশি থাকে। তবে এইখানে আরেকটা সমস্যা আছে, সবচেয়ে বড় সমস্যা হইতেছে এইখানে টাকার সমস্যা। কারণ আপনি যখনই ফানেল তৈরি করতে যাবেন, তখন আপনার প্রত্যেকটা ফানেলের জন্য আলাদা আলাদা বাজেট তৈরি করতে হবে, ঠিক না? আপনি যদি অ্যাওয়ারনেস বিল করতে চান, অ্যাওয়ারনেসের জন্য একটা অ্যামাউন্ট রাখতে হবে। এখন বাংলাদেশে কি হয়, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষেরই ধরেন, মানে আপনি বিভিন্ন জায়গায় প্রশ্ন পাবেন, ভাই 50,000 টাকায় কোন ব্যবসাটা শুরু করা যায়, আছে না ভাই, 1 লাখ টাকায় একটা ব্যবসার আইডিয়া দেন। এখন আপনি বলেন 50,000 টাকায় আপনি কখন ব্যবসা করতে পারবেন জানেন, যখন প্রোডাক্ট আপনার হাতে থাকে, মানে এই প্রোডাক্টটা আপনার ক্রিয়েশন,
অথবা আপনার এমন কোনো আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল যারা ভালো মানুষ, যারা আপনাকে প্রোডাক্ট এমনিতেই দিবে যে ভাই তুমি বিক্রি করে টাকা দিও, তাইলেই কেবল গিয়ে আপনি কি করতে পারবেন 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। কারণ কি তখন আপনি এই পুরা টাকাটা বার্ন আউট করতে পারবেন কোথায়, আপনার মার্কেটিং এ, আপনার প্যাকেজিং এ, ওই জায়গাগুলোতে। কিন্তু যদি আপনি চিন্তা করেন, মানে আমি মূলত ই কমার্সটাকে প্রায়োরিটি দিচ্ছি আর কি, সার্ভিস ব্যবসা করলে তো হিসাব ভিন্ন। ধরেন আপনারা এখানে কি কেউ কোনো এজেন্সির সাথে কানেক্টেড আছেন? এজেন্সির সাথে কানেক্টেড, আর কেউ কানেক্টেড নাই। এখন ধরেন আপনার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, ওইটা থেকে আপনি সার্ভিস সেল করবেন। ওইটার সার্ভিস কি, আপনি হয়তোবা কারো ওয়েবসাইট এসইও করে দিবেন, কারোর জন্য ফেসবুক অ্যাডস রান করে দেবেন। ওইটার ক্ষেত্রে হয়তোবা ইনভেস্টমেন্ট অত লাগে না। ওইখানে ইনভেস্টমেন্টটা কি, ওইখানে একটা ভালো ওয়েবসাইট তৈরি করেই হচ্ছে একটা ইনভেস্টমেন্ট, যে একটা ডোমেইন কিনা, একটা হোস্টিং কিনা, ওয়েবসাইটটা সুন্দর করে সাজানো, হ্যাঁ। অথবা ধরেন যদি আপনার টিমমেট কাউকে স্যালারি দিয়ে রাখা লাগে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, একটা ইনভেস্টমেন্ট লাগে। বাট ই কমার্স ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনার লাগবেই, ম্যান্ডেটরি। কোথায় ইনভেস্টমেন্ট লাগবে? অনেকেই বাংলাদেশে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যেমন ধরেন আমারই এক স্টুডেন্ট, ও হচ্ছে ওর, আমি যদি একটু পেজের কথা বলি, ওর পেজের নাম হচ্ছে কসফেরি, COSFERRY, কসফেরি। এই পেজটা আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজটাতে লাইক আছে 67টা, ফলোয়ার্স আছে 132টা, এবং ও যেটা করতেছে এইবার হচ্ছে 3 পিস বিক্রি করবে। এই যে 3 পিসগুলো আছে না, এই 3 পিসগুলো বিক্রি করবে। তো আমারে গত পরশুদিন রাতে মেসেজ দিছে যে স্যার আমি এগুলো বিক্রি করতে চাই। তো আমি বললাম যে ঠিক আছে, আপনার প্রাইজিং লিস্টটা আমাকে একটু দেন। এখন ও আমাকে একটা প্রাইজিং স্ট্র্যাটেজি পাঠাইছে, হ্যাঁ। একটু যদি খেয়াল করেন, যদি এটা দেখানোর মানে ইয়ে না, তারপরে আমি দেখাচ্ছি কেন। ওর এটা হচ্ছে পারচেজ কস্ট, পারচেজ কস্ট হচ্ছে 1100 টাকা। ওইটা বিক্রি করবে কত টাকায় চিন্তা করতেছে, 1485 টাকা। কারণ ও কইতেছে স্যার আমি আসলে ব্যবসাটা শিখতে চাই, হ্যাঁ, এইটা করে আমার খুব বেশি লাভ দরকার নাই, আমার 1-200 টাকা করে লাভ হইলেই হবে। আমি টোটাল 60,000 টাকার প্রোডাক্ট কিনছি, সো স্যার আমার মানে 200 টাকা করে লাভ হইলেই হবে, আমি জাস্ট আইডিয়া নিতে চাই। পরে আমি যখন ওর প্রাইসিং দেখলাম, 200 টাকা লাভ না, আপনার প্রতি প্রোডাক্টে মিনিমাম 300 টাকা লস হইতে যাচ্ছে। আপনি যদি বলতেছে স্যার আমি তো 300 টাকা লাভে বিক্রি করতেছি, হ্যাঁ। আমি বলছি আচ্ছা আপনি কেমনি 300 টাকা লাভ করছেন? পরে বলতেছে স্যার আমার তো কেনা 1100 টাকা। ওকে, এখন এটা কেনা 1100 মানে কি, এটার প্রাইস 1100 ধরতে পারবো আমরা? না। এটার পেছনে আর কি আছে আমাদের? ধরেন ও যদি মানে একটা ব্যবসায়ী কিভাবে হিসাব করে, আপনি যখন ধরেন কোনো একটা পার্টনারশিপ, কোনো ব্যবসার সাথে যারা যারা কানেক্টেড আছেন, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসাগুলো কিরকম হয়, ধরেন আমরা দুইজন মিলে একটা ব্যবসা শুরু করছি, এটা যে কোনো ব্যবসা হইতে পারে। কারণ আমরা দুইজন যখন একটা ব্যবসা শুরু করছি, শুরু করার পরে আমাদের তো একটা রেভিনিউ থাকবে, ঠিক না, একটা বেনিফিট তো আসবে, বেনিফিটের জন্যই তো আমরা ব্যবসা করতেছি। সো আমি ধরেন যেই বেনিফিটটা করছি, এখন এইখানে একটা হিসাব থাকে ইনভেস্টরের, যে ইনভেস্ট কে করতেছে, এই দুইজনই কি ইনভেস্ট করতেছে, নাকি দুইজনের বাইরে গিয়েও অনেক সময় ইনভেস্টর পাওয়া যায় না। অনেক ইনভেস্টর আছে বাংলাদেশের মানুষের কাছে, কিন্তু প্রচুর পরিমাণে টাকা পয়সা আছে, অনেক মানুষ আছে যারা ইনভেস্ট করার জন্য পারফেক্ট জায়গা খুঁজে। ওই যে আমরা শার্ক ট্যাঙ্ক দেখছি না, অনেকে শার্ক ট্যাঙ্কে ইনভেস্টররা আসে না, যদিও ওনারা তো পপুলার ফেস, ওনারা মানুষের সামনে আসে, কিন্তু এরকম হিডেন অনেক হাজার হাজার ইনভেস্টর আছে যারা বৈশা আছে, যে আমাকে যদি তুমি দেখাইতে পারো 200 টাকার প্রোডাক্টটা তুমি 300 টাকায় বিক্রি করতে পারবা, আমার তুমি 220 টাকা দিবা, আমি তোমার এখানে লাখ টাকা ইনভেস্ট করতে রাজি আছি, 10 লাখ টাকা ইনভেস্ট করবে, এরকম মানুষজন আছে, হ্যাঁ। সো এখন আমি যখন পার্টনারশিপ ব্যবসাতে যাচ্ছি, তখন কি হইতেছে, একটা প্রোডাক্টে যদি আমার 100 টাকা লাভ হয়, এন্ড এইখানে যদি কোনো ইনভেস্টর থাকে, তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এটা আপনারাও যদি ইন ফিউচার কোথাও ইনভেস্ট করেন, এটা মাথায় রাখবেন, আপনি পাবেন 50%, মানে ইনভেস্টর ওই বেনিফিটের সবসময় 50%, মানে এটা যদিও চুক্তিবদ্ধ হয়, অনেকে 40% দেয়, বাট নর্মালি 50% ইনভেস্টর পায়। কারণ ইনভেস্টর টাকা ঢালতেছে, মানে এখানে লাভ লস দুইটা হওয়ার সম্ভাবনা আছে, এন্ড উনি কিন্তু লস হইলে আপনাকে ধরবে না, উনি লস হইলে এটা মাইনে নিবে, লস ওনার হবে, লাভ হইলেও সেম ভাবে আপনাকে 50% উনি যে দিতেছে এটাই তো বেশি, ঠিক না। আপনি শুধু মাঝখান থেকে ওনার ব্যবসার জন্য মার্কেটিং করতেছেন, দ্যাটস ইট, আর কিছু না। সো দেখেন
আপনি 50% দিবেন, তারপরে আপনারা যারা যে দুইজন আছেন এই দুইজন হচ্ছে ওয়ার্কিং পার্টনার। এবার এই দুইজন হচ্ছে বাকি যে 50% আছে ওইটা 25% করে রেভিনিউ নিয়ে থাকে। আমি ইনভেস্টর বাদ দিলাম, ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনলেন, এই প্রোডাক্টটা আপনি ধরেন 1100 টাকায় কিনলেন। এখন আপনি প্রোডাক্টটা যেখান থেকে কিনছেন ওইখান থেকে আপনার বাসা পর্যন্ত আনতে একটা কস্টিং গেছে না? অবশ্যই একটা কস্টিং গেছে। তো ধরেন আমি যদি অন এন অ্যাভারেজ প্রতিটা প্রোডাক্টে 10 টাকা করে ধরি, যে আপনার মাত্র 10 টাকা কস্টিং গেছে বাসা পর্যন্ত আনতে। বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে প্যাকেজিং। এটাকে আপনারা বিশ্বাস করেন? অনেক মানুষ আছে যারা শুধু প্যাকেট দেখে কিনে, মানে ওদের যেমন বাংলাদেশে অনেক ব্র্যান্ড উঠছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা ব্র্যান্ড হচ্ছে ফেব্রি লাইফ, নাম শুনছি? হ্যাঁ হেডগিয়ার, হ্যাঁ হেডগিয়ারের প্যাকেজিং ভালো, ফেব্রি লাইফের প্যাকেজিং অনেক সুন্দর। এই ফেব্রি লাইফ উঠা গেছে কিভাবে? এই প্যাকেজিং এর মাধ্যমে। এদের প্যাকেজিংটা অনেক বেশি প্রিমিয়াম, এদের যেই প্যাকেটটা আছে আপনি এটা রিইউজ করতে পারবেন, ঠিক আছে? সো এখন আপনি যদি একটা ভালো প্যাকেজিং বানাইতে চান, কারণ প্যাকেজিং এর জন্য কিন্তু অনেক ঘাটাঘাটি করতে হয়, মানে এটা যারা ব্যবসার সাথে কানেক্টেড আছেন তারা হয়তো বা জানেন। এটা আমি যেহেতু নিজে ব্যবসার সাথে কানেক্টেড, সো আমি মানে এমন এমন কোনো জায়গা নেই ঢাকা শহরে যেটার জন্য আমি ঘুরি নাই এই ভালো প্যাকেজিং কোথায় পাওয়া যায়। সো দেখা যাচ্ছে কি, হ্যাঁ প্যাকেজিং আমি চাইলে আমার বাসার আশেপাশেও প্যাকেজিং এর অনেক গোডাউন আছে, ওইখান থেকেও নিতে পারবো, বাট আপনি যত ডিপে যাবেন প্রাইস তত কমবে। হ্যাঁ আপনি ধরেন আপনি যদি জিগাতলা থেকে বানান এক প্রাইস, আপনি চকে থেকে বানাইলে আরেক প্রাইস, আবার আপনি যখন ওই যে ফকিরা পোলের ভেতরের যে জায়গাগুলো আছে যেখানে রিয়েল প্যাকেজিং হয় ওইখানে গেলে আরেক প্রাইস। এখন প্রাইসিং এর পার্থক্যটা কত? ধরেন আমি জিগাতলা থেকে যদি বানাইতে যাই আমার একটা প্যাকেটে খরচ হচ্ছে ধরেন 15 টাকা, আর প্রিমিয়াম প্যাকেজ বানাইতে গেলে ধরেন 40 টাকা 50 টাকা করে আমার খরচ হইতেছে। এই সেম প্রিমিয়াম প্যাকেজটাই যখন আমি ওই ফকিরাপুলের ভিতর থেকে বানাইতেছি আমার 22 টাকা 23 টাকা খরচ হয়েছে। এবার আপনার কাছে মনে হবে ভাই পার্থক্য তো মাত্র 20 টাকা, কিন্তু আমি যখন এখানে 1000 প্রোডাক্টের কথা বলবো তখন কিন্তু 20,000 টাকার পার্থক্য, বুঝতে পারছি? সো এখন ধরেন উনি যদি একটা প্যাকেজিং এর হিসাব করে, আমি ধরে নিচ্ছি উনি 20 টাকা করে পার প্যাকেজে যদি খরচ করে, ওকে, তারপরে এখানে আর কিসের কস্টিং আছে ভাই? ওনার যদি ধরেন লেবার কস্ট থাকতে পারে একটা, আমি জানি না ওনার যদিও লেবার কস্ট নাই, আমি বাদ দিলাম যে লেবার কস্ট নাই, যে উনি কাউরে দিয়ে করেন, উনি নিজেই সবকিছু করে, প্যাকেজিং থেকে শুরু করে সবকিছু উনি করে, ওকে। এইবার আসেন প্রোডাক্ট রিটার্ন হয়, এটা কি বিশ্বাস করেন? হয় না? একটা ব্যবসার মিনিমাম 20%, মানে যদি ভালো ব্যবসা হয় তাহলে 20% প্রোডাক্ট রিটার্ন হয়। আর যদি ব্যবসা ধরেন মানে প্রোডাক্ট যদি এরকম হয়, কিছু প্রোডাক্ট আছে মানুষের শৌখিনতার প্রোডাক্ট, হ্যাঁ, যেই প্রোডাক্টগুলো মানুষ আবেগের বসে বেশি অর্ডার করে, খেয়াল করে দেখবেন যে কিছু আছে মানুষের প্রয়োজন, যেমন ধরেন জামশেদ মজুমদারের প্রোডাক্ট রিটার্ন হওয়ার পসিবিলিটিস খুব কম। কেন কম? এটা দেখা বুঝা সবকিছু বুঝা শুনে মানুষ অর্ডার করছে, এটা মানুষের প্রয়োজন। কিন্তু যেটা মানুষের প্রয়োজন না, যে ধরেন আমি কি করলাম, আমি একটা ওই বাংলাদেশে আমরাই বিক্রি করছি এটা, হ্যাঁ এটা নিয়ে বহুত গ্যাঞ্জাম হয়েছে, সেটা হচ্ছে একটা সেফটি ডিভাইস। সেফটি ডিভাইস কি? ইলেকট্রিক শক। হ্যাঁ আপনারা হয়তো বা অ্যাড ট্যাড দেখছেন আমাদের পেজ থেকে, প্রচুর এটাতে আমরা প্রচুর ডলারও বার্ন করছি, অ্যান্ড বাংলাদেশে হিউজ কোয়ান্টিটি আমরা এটা বিক্রি করছি, তবে এটা পরবর্তীতে ইললিগাল হিসেবে মানে এখন কি আমরা এই সেফটি ডিভাইসটা কেন বিক্রি করছি ভাই? কারণ বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, বিশেষ করে ঢাকা শহরের যে অবস্থা, আপনার নিজের কোনো সিকিউরিটি নেই। আপনি ধরেন রাস্তা দিয়ে হাঁটতেছেন, 2-3 জন আপনার আইসা পিছন দিয়ে একটা ছুরি ঠাকায় বললো যা আছে দিয়ে দাও, বিশেষ করে যারা মোহাম্মদপুর থাকেন তারা এটার এক্সপিরিয়েন্স হয়তো অনেকের আছে, ঠিক না? এখন আমরা কি করলাম, আমরা বললাম যে ভাই এটা আপনার জন্য একটা সেফটি, যখন আপনাকে কোনো ছিনতাইকারী ধরবে আপনি জাস্ট ওর সামনে এটা ধরবেন, একটা ক্লিক করবেন, ওকে একটা ইলেকট্রিক শক দিবে, এটা প্রায় 100-120 মিটার পর্যন্ত দূরত্বে এটা দিতে পারেন, ও প্রায় ধরেন 40-50 সেকেন্ড মানে সেন্সলেসের মতো হয়ে থাকবে। এখন কি হয়েছে, এটা দেখা গেছে ইউজারের চাইতে ছিনতাইকারী বেশি ইউজ শুরু করে দিয়েছে, ওই আমারে শক দিয়ে আমার জিনিসপত্র লয়ে যেতেছে। হ্যাঁ, তো এটা যখন ধরেন ডিবি বা হচ্ছে পুলিশরা যখন দেখছে, তার আগেই আলহামদুলিল্লাহ আমরা প্রচুর পরিমাণে, এটা চায়না থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছিলাম, সো আমরা প্রচুর পরিমাণে এটা আমরা পাইকারিও সেল করছি, এমনিতেও সেল করছি। পরে যখন এরপরেও আমাদের কাছে অনেকগুলো ছিল, স্টিল আছে। সো যখন এটা পরে পুলিশ থেকে ফোন আসছে যে এরকম এরকম
এটা এগেইনস্টে মামলা হয়েছে, সো এটা এটা ইন ফিউচার আর কখনোই সেল করা যাবে না। সো আমরা আর করিও নাই। হ্যাঁ, এখনো আমি মাঝে মাঝে এক দুইটা পেজের অ্যাড দেখি, যার অনেকে কি করছে, অনেকে ধরেন প্রোডাক্ট নিয়ে গেছে আমার থেকে 500, যেদিন 500 নিয়ে গেছে ওই দিনই পুলিশ ধরছে। হ্যাঁ, যে ওই দিন থেকে আর করা যাবে, ওর তো লস, পুরোটাই লস, কারণ আমি তো আর ওর থেকে রিটার্ন নিব না প্রোডাক্ট, ঠিক না? ওকে, সো এখন ধরেন এই ডিভাইস রিটার্ন হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। এরপরে হচ্ছে আমরা একটা মিলি ট্যাগ বিক্রি করি। হ্যাঁ, এটা হচ্ছে একটা মিলি ট্যাগ, এটার নাম হচ্ছে, এটার কাজ হচ্ছে ট্র্যাকিং ডিভাইস, খুব ছোট্ট একটা ডিভাইস। এটা ধরেন বাচ্চারা বা হচ্ছে ওই বিড়াল টিড়ালের গলায় বাইদা রাখা, হ্যাঁ, যে আপনার কোথায় আছে এটা লাস্ট লোকেশনটা আপনি দেখতে পারতেছেন। হ্যাঁ, তো এখন এইটা যেই প্রাইসে আমরা বিক্রি করছি, বাংলাদেশে আর কেউ এটা অত কম প্রাইসে বিক্রি করে, এটাও প্রচুর বিক্রি করছি। তবে এইটা আস্তে আস্তে হয়েছে কি, যে ধরেন কিছু পোলাপাইন থাকে না, যে একটা জিনিস ই কমার্সে সবসময় মাথায় রাখবেন, ই কমার্স প্রোডাক্ট মেয়েদের কাছে বিক্রি করা সবচাইতে ভালো। মানে যে কোনো প্রোডাক্ট আপনি যদি মেয়েদের কাছে বিক্রি করতে পারেন তাহলে আপনি সেফ। কেন সেফ বলেন তো? মেয়েদের প্রোডাক্ট রিটার্ন হয় খুব কম, কিন্তু সবচেয়ে বেশি রিটার্ন করে কারা? ছেলেরা। কেন করছে? ওর কাছে ধরেন তখন 2000 টাকা ছিল, ওই চিন্তা করছে কি 2000 টাকা আছে, একটা প্রোডাক্ট কিনা ফেলি। এখন ও যখন কিনছে, ওর তো আর মনে ছিল না পরের দিন ওর ডেটে যাবে, মানে ওর ডেটে গিয়ে 1500 টাকা খরচ করে লাইছে। যেই আমার ও প্রোডাক্ট গেছে, এখন ও প্রোডাক্ট দেখে বলতেছে কি আমার কাছে এই প্রোডাক্ট ভালো লাগে নাই। হ্যাঁ, ও আসলে এটা কিনবেই না। হ্যাঁ, ওর কাছে টাকাই নেই, ও কই থেকে কিনবে? সো আলটিমেটলি যে জিনিসটা হচ্ছে, এই জন্য আমি সবসময় প্রেফার করি যে মেয়েদের আইটেম নিয়ে যদি কাজ করা যায়, সেটা যে কোনো আইটেম হইতে পারে। আপনি অনেকে বলতে পারে ভাই 3 পিসের ব্যবসা তো বাংলাদেশে এখন প্রত্যেকটা ঘরে 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 হওয়ার পরেও মানুষ বিক্রি করতেছে, মানুষ সেল করতে পারতেছে। হ্যাঁ, যদি আপনার মানে যে বিক্রি করতে জানে, ও আপনার কাছে মাটি পর্যন্ত বিক্রি করে ফেলতে পারবে। হ্যাঁ, ও মাটির এমন ফিউচার আপনারা দেখাবে যে আপনি মাটি কিনতে বাধ্য হয়ে যাবেন ওর কাছ থেকে, যদি ও বিক্রি করতে জানে, ওর বিক্রি করার স্ট্র্যাটেজি যদিও বুঝে, মানে রিয়েল মার্কেটার যারা আর কি। তো ধরেন ও রিটার্ন রেশিও একটা আছে, আমি ধরে নিচ্ছি প্রতি প্রোডাক্ট, এন্ড রিটার্ন আসলে কি প্রবলেম হয় বলেন? রিটার্ন তো আসে, মানে নর্মালি আসে না। রিটার্নটা হয় কি, এই যে 20 টাকার প্যাকেটটা আছে না, ও ছিঁড়ে ফেলে, ঠিক না? ওকে এই প্যাকেটটা লাইক সুন্দর করে খোলে না, ওই ধরেন তার টানাটানি করে, কারণ এর মাঝখানে কিন্তু আমি আরো 5 টাকা খরচ করি কিসে জানেন? আমি আরো 5 টাকা খরচ করি এটার ভেতরে আমরা একটা বাবল দেই, যাতে আমার প্রোডাক্টটা নষ্ট না হয়, ঠিক না? একটা বাবল দেই, ওখানে স্কচ টেপ ইউজ করা হয়, এরকম অনেক কিছু আমার এখানে একটা ইনভেস্টমেন্ট আছে। এরপরে গিয়ে ভাই আসে আমার মার্কেটিং কস্ট। সো না, ডেলিভারি তো ধরেন ও এখন, হ্যাঁ ডেলিভারির ক্ষেত্রেও কি প্রবলেম, যেই প্রোডাক্টটা ও রিটার্ন আমারে করে দিতেছে, এই প্রোডাক্টটা ও ডেলিভারি চার্জ দেয়, যদি খুব ভালো মানুষ হয় তাহলে দেয়, 100 জনের 5 জন হয়তো বা দেয়, বাকি 95 জনের কথা হচ্ছে আমি প্রোডাক্টই নিব না আপনার কাছ থেকে, ডেলিভারি চার্জ কি লেগে দেবো? এখন আমার তো ডেলিভারি চার্জ দিয়ে দেওয়া লাগে, আমি যখন এটা পাঠাওয়ালারে বা স্ট্রিট ফাস্টে দেই, তখন তো সাথে সাথে আমার ডেলিভারি চার্জ দেওয়া লাগে। সো উনি তো আর আমার মাফ করবে না। সো দেখা যাচ্ছে এখানে একটা লস আছে, আমি লস বাদ দিলাম। এইবার একটা প্রোডাক্ট ধরেন বিক্রি করতে, এক্সাম্পল স্বরূপ এইখানেও অ্যাড অ্যাকাউন্টের হিস্ট্রি একটা কথা আছে, এটাকে বলা হয় হিস্ট্রিক্যাল পারফরমেন্স। মানে আপনার ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে কত ডলার বার্ন হয়েছে, ওই অ্যাড অ্যাকাউন্টটা কতটুকু পুরাতন। একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি $10,000 খরচ হয়ে থাকে, আরেকটা অ্যাড অ্যাকাউন্ট যদি নতুন হয়, এইবার $10,000 খরচ করা যে অ্যাড অ্যাকাউন্ট আছে, উনি $1 হয়তো একটা প্রোডাক্ট বিক্রি করে ফেলতে পারবে। ওই সেম প্রোডাক্টটা আপনার নতুন অ্যাকাউন্ট থেকে বিক্রি করতে গেলে $7 $8 খরচ হতে পারে। বুঝতে পারছি বিষয়টা? সো এখন ধরেন ওর অ্যাকাউন্ট, আমার যে স্টুডেন্ট পাঠিয়েছে ওর অ্যাকাউন্ট তো নতুন, এখন ধরেন ও 1100 টাকার একটা প্রোডাক্ট, বা এটা যদি 1500 টাকায় বিক্রি করতে চায়, ও পার প্রোডাক্টে ওর মিনিমাম আপাতত $2 থেকে $3 ওর বাজেট ধরতে হবে। যে এখন $3 মানে কত টাকা? ধরেন আমি যদি 130 টাকা করে ধরি, তাও 390 টাকা আমরা ধরতে হবে, ঠিক না? এইবার একটু হিসাব করেন তো ভাই, কত হইছে? এইখানে আছে 1100, এইখানে হচ্ছে 400, তার মানে 1530 টাকা। তার মানে ও আমার দিছিল 1480 টাকা বিক্রি করবে, তোর খরচ হয়েছে কত টাকা? 1530 টাকা। তার মানে এনেই তোর 50 টাকা লস হয়ে গেছে। তো ও ও ও চিন্তা করছে এখানে 200 টাকা নাকি ও লাভ করবে। আমার কাছে স্যার বেশি টাকা লাভ করার দরকার নেই, 200 হইলে আমার জন্য যথেষ্ট। এটা হচ্ছে অ্যাড কস্টিং। আপনি যে ফেসবুকে
হ্যাঁ মানে এটা এভারেজ আমরা ধরছি আর কি, যে আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি নতুন হয়, আপনার অ্যাড অ্যাকাউন্টে এমনও হইতে পারে, এইটা তো একটা ঝামেলা আছে, আপনার প্রথম প্রোডাক্ট বিক্রি হইতে আপনি দেখবেন $10 খরচ হয়েছে, তখনই অনেকে ব্যবসা বন্ধ করে দেয়। এই ভয়ে অনেকে কি করে ব্যবসা বন্ধ করে দেয়, যে ভাই আমার প্রোডাক্টের দামই হইতেছে 1100 টাকা, অথচ আমার একটা প্রোডাক্ট বিক্রি হইতে খরচ হয়ে গেছে 1400 টাকা, তাহলে আমি এই প্রোডাক্ট কেমনে বিক্রি করবো? এটা হবে, এটা নর্মাল, আপনার মাইনা নিতে হবে। একটা অ্যাড অ্যাকাউন্ট যত পুরাতন হবে, একটা অ্যাড যত পুরাতন হবে, এটার ডলার কস্টিং কমে। এই জন্য খেয়াল করে দেখবেন জামশেদ মজুমদার বা যারা যারা এরকম আছে, ওই আরেকটা পেজ আছে এইচটি বাজার, আপনারা হয়তো দেখছেন অনেকে, ঠিক না? এরকম অনেকগুলো পেজ আছে, এরা দেখবেন এক একটা অ্যাড রান করে রাখছে আজকে থেকে 8 মাস 9 মাস ধরে অ্যাড চলতেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই 8 মাস 9 মাস ধরে কেন এই অ্যাড চালায় রাখছে? ও যেদিন প্রথম অ্যাড রান করছে, ওর একটা প্রোডাক্ট বিক্রি হইতে খরচ হচ্ছে $8, এখন ওর মানে একটা প্রোডাক্ট বিক্রি হইতে খরচ হয় 80 সেন্ট। পার্থক্যটা বুঝতে পারছেন এটা? কারণ কি, ফেসবুক যখন একবার অ্যালগরিদম বুঝা যায় যে এই প্রোডাক্টটা আমার কার কাছে পৌঁছানো দরকার, তখন ফেসবুক আর এই ঝামেলা করে না, তখন ফেসবুক টার্গেটেড, ফেসবুকের কথা হচ্ছে আমার টাকা দাও, আমি টার্গেটেড কাস্টমারের কাছে তোমার অ্যাড পৌঁছাই দেবো। দ্যাটস ইট। হ্যাঁ ভাই, মোবাইল ইউজ করা যাবে না, হ্যাঁ এখানে সিসি ক্যামেরা আছে তো ওনারা দেখেন। ওকে, সো আমরা হচ্ছে মানে এটা হচ্ছে ভাইয়া বুঝতে পারছেন যে একটা প্রোডাক্ট বিক্রি করতে ওর হয়তো বা ইনিশিয়ালি ধরেন $3 খরচ ধরছি আমরা, এমনও হতে পারে এটা $5 হইতে পারে, বাট ও যদি একটা মানে দীর্ঘদিন যাবত রান করে, তখন গিয়ে যাচ্ছে যে $1 80 সেন্ট 90 সেন্টে এক একটা প্রোডাক্ট বিক্রি হইতেছে, তখন আবার এখানে খরচ কমে দাঁড়াবে কত, 100 টাকা 120 টাকা, এরকম 120 টাকা খরচ করে সে একটা অ্যাড প্রোডাক্ট বা বিক্রি করতে পারতেছে আর কি। হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট থেকে। এখন এখানে একটা, না ভাই এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে এই কাজ এখন আর কেউ করে না, সবাই এটা মাইনা নেয় যে ভাই আমার নতুন অ্যাড অ্যাকাউন্ট থেকে একটু টাকা বেশি গেলেও আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করেন। তার কারণ হচ্ছে আমি ধরেন আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে, আপনারটা ধরেন এক্সাম্পল আপনি $30,000 খরচ করে রাখছেন, এখন আমি কি করলাম আমার প্রোডাক্টের জন্য আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে অনেকে কি করে অ্যাড অ্যাকাউন্টও বিক্রি করে, খেয়াল করবেন ফেসবুকে বলে না যে আমরা অ্যাড অ্যাকাউন্ট সেল করি আপনার জন্য। এখন আমি যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট ইউজ করি, তাতে আলটিমেটলি দিন শেষে পুরাটাই আমার লস। আমি হয়তো বা প্রোডাক্ট বিক্রি করতে পারতেছি আপনার থ্রুতে, ধরেন এই প্রোডাক্ট আমি 6 মাস বিক্রি করলাম, এরপরে আপনার সাথে আমার চুক্তি শেষ, আমার কাছে কোনো ডেটা আছে না, শেষ, তার মানে আমার ব্যবসা ওইখানে ডাউন। ব্যবসা কিন্তু চলেই ডেটার উপর বেস করে, সো তার মানে কি তখন তো আর আপনার আমি পাইতেছি না। সো এই জন্য আমার সাজেশন হচ্ছে নিজের ব্যবসার জন্য নিজেরই একটা অ্যাড অ্যাকাউন্ট আস্তে আস্তে ডলার বার্ন করে পুরাতন বানান, ঠিক আছে? 100%। ওই যে অ্যান্ড্রোমেডা আপডেট আসার পর থেকে এই জিনিসটাই হয়ে গেছে, তত হচ্ছে আপনার ওই ডলার বার্নটা কম হবে আর কি। হ্যাঁ এই যে এইবার এইটা ওনার কস্টিং, এইবার এইটার উপর বেস করে উনি মার্জিন ধরবে। এখন এটার উপরে 30% মার্জিন ধরতে পারে, 40% মার্জিন ধরতে পারে, 20% মার্জিন ধরতে পারে। ধরেন এইবার যদি ওনার 1800 টাকায় প্রোডাক্টটা বিক্রি করে, ওনার হচ্ছে যে ওনার যে গোলটা 270 টাকা 200 টাকা এরকম লাভ হবে। হ্যাঁ এখন এইখানেও আবার বুঝতে হবে যে ওই প্রোডাক্টটা 1800 টাকা দিয়ে মানুষ কিনবে কিনা। এখন এই জন্য কি হয়, প্রোডাক্ট সোর্সিং অনেক বেশি ফোকাস, মানে ই কমার্স ব্যবসা এমন একটা ব্যবসা কোনো জায়গাতে আপনি কোনো ঘাপলা রাখতে পারবেন না, মানে প্রত্যেকটা জায়গায় চিন্তা করতে হবে যে অল্প টাকায় ভালো কোনটা আনা যায়। ঠিক আছে, আপনি যখন সোর্সিং করতেছেন, সোর্সিং একটা ভুল হয়ে যাওয়া মানে কি শেষ, আপনি কিন্তু এখানে লস খেয়ে গেছেন। ধরেন এই প্রোডাক্টটা যদি এরকম হয় যে মানুষ মার্কেটে এই প্রোডাক্টটা গিয়ে 1200-1300 টাকায় পাওয়া যায়, আর উনি 1100 টাকায় কিনছে, তার মানে ওনার পুরাটাই লস। মাথায় ধরে ফেলতে হবে যে তখন ওনার কি করা লাগবে, হয়তোবা পাইকারি দামে মানে যেই দামে কিনছে ওই দামেই বিক্রি করে দিতে পারে। এখন ওই দামে বিক্রি করলে আলটিমেটলি ওনার ওই বাকি যেই এক্সট্রা কস্টিং গুলো আছে এগুলো কি হবে, লস হয়ে যাবে আর কি। হ্যাঁ এখন তো তারপরও যদি ব্যবসা চলমান থাকে, আমার মামা আছেন, আমার মামা আমাকে সবসময় একটা কথা বলে যে সবসময় মানে আমার বিজনেসের মেইন ইনভেস্টর হচ্ছে মামা। সো ওনার কথা হচ্ছে যে সবসময় যদি দেখো যে তোমার এই প্রোডাক্টটা আটকায় যাওয়ার কোনো সম্ভাবনা আছে, তুমি কি করবা, প্রোডাক্ট পাইকারি দামে বিক্রি করে দিবা। মানে যেই টাকায় কিন্তু তুমি একটা প্রোডাক্ট 105 টাকা খরচ হয়েছে, 105 টাকা 102 টাকায় বিক্রি করে দাও, এইটাতেও তোমার লাভ আছে। কি লাভ আছে,
কারণ ওনার কথা হচ্ছে কি লাভ আছে, এই যে টাকা গুনতেছো এইটাই তোমার লাভ। হ্যাঁ, একসাথে অনেকগুলো টাকা গুনতে পারতেছো না, এটাও তোমার লাভ। ওনার কথা হচ্ছে এইরকম। সো জিনিসটা হচ্ছে যে আপনার মানে এটা ব্যবসা তো সবসময় ভালো যায় না। যেমন আমরা এবার একটা ভালো পরিমাণে ধরা খাইছি, আমরা একটা হিটার আনছিলাম, ইলেকট্রিক হিটার। তো এইটা ধরা খাইছি কিভাবে, আমরা এই প্রোডাক্টটা চায়না থেকে টোটাল নামাইছি হচ্ছে প্রায় ধরেন 800-র মতো পিস, কিন্তু ওই শিপমেন্টের ঝামেলার কারণে, ফ্লাইটের ঝামেলার কারণে আমাদের এই প্রোডাক্ট আসছে হচ্ছে আপনার ডিসেম্বরের মাঝামাঝি। এখন ডিসেম্বরের মাঝামাঝি তো শীত শেষই অলমোস্ট, তারপরে আমরা ধরেন 200-250 প্রোডাক্টের মতো বিক্রি করতে পারছি, বাকিগুলো আমরা স্টকে রাখা দিছি যে পরবর্তীতে যখন আবার শীত আসবে বাংলাদেশে তখন হয়তো আমরা আবার একটা ক্যাম্পেইন রান করে দেখবো যে কি হালচাল হয় আর কি। এখন এইখানে কি হচ্ছে দেখেন, আমার কিন্তু কমপক্ষে 3 লাখ টাকা ওইখানে আমার স্টকে পড়ে গেছে শেষ। এই টাকা কিন্তু আমার 1 বছর পর্যন্ত, এন্ড টাকা একটা জায়গায় পড়ে থাকা মানে এটা পুরাটাই লস। এই আপনি এটা চিন্তা করতে, অনেকে ব্যাংকে টাকা রেখে মনে করে আমি অনেক টাকার মালিক, আমার লাভ হইতেছে না, আপনার আলটিমেটলি লস হইতেছে। আপনার টাকাটা দিয়ে ব্যাংক কি করতেছে, ব্যাংক নিজের টাকা বানাইতেছে, কিন্তু আপনি আসলে লস খাইতেছেন, এটা হচ্ছে বিষয়। যাক, আপনার এখন বিষয়টা হচ্ছে কি, ওই ফানেলিং মেনটেন করা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে গেলে কি হয় ভাই, তখন না মানুষ ওই যে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনার মানে যারে আপনার ভাল লাগে তার সবকিছুই আপনার কাছে ভাল লাগবে, ঠিক আছে? এন্ড উই আপনারে উল্টাপাল্টা কিছু বললে এটাও ভাল লাগবে। যে ধরেন যেই ব্যক্তিটারে আপনি বিশ্বাস করে ফেলছেন, মানে ই কমার্স ব্যবসা হোক বা যে কোনো জায়গায় হোক, ওরে আপনি ট্রাস্ট করছেন যে আমারে ভালো প্রোডাক্ট দেয়, এরপরে কি করবেন আপনি, যে ধরেন ও যদি মাঝখানে একটা ঘাপলা প্রোডাক্টও দিয়ে দেয়, আপনার কাছে মনে হবে এটা ভালো প্রোডাক্ট। সো এই জন্য মানে ওই ট্রাস্ট, যেমন ধরেন আরং এর কাস্টমার হচ্ছে আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে লয়াল কাস্টমার হচ্ছে আরং এর কাস্টমার। মানে এর চাইতে লয়াল আর কোনো কাস্টমার নেই। যারা আরং এর ড্রেস পরে, এরা না আরং ছাড়া কিচ্ছু চিনে না। অন্যান্য ব্র্যান্ডে ধরেন আপনি ইয়েলো ড্রেস পরেন, আপনি জেন্টেল পার্কের ড্রেস পরেন, আপনি আজকে ইয়েলো তো কালকে জেন্টেল পার্কে চাইতেছেন, কিন্তু যে আরং এর কাস্টমার, ওরে আপনি দুনিয়ার আর কোনো জায়গা থেকে ড্রেস কিনে দেবেন না। ও কিনলেও আরং থেকে একটা কিনবে। আপনি নেবেন না, হ্যাঁ, দিস ইজ দা ওয়ে। আমি তো এটাই বলতেছি, দিস ইজ দা মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা হিপনোটাইজ না ভাই। হ্যাঁ, জিনিসটা হচ্ছে আপনি যদি এখন আরং এর কাস্টমার কার, আরং এর কাস্টমার কিন্তু আমার আপনার মতো গরিব না। আরং এর কাস্টমার দেখবেন উই কি করে মার্সিডিজ বেঞ্জ নিয়ে এসে দাঁড়াইছে নিচে, দাঁড়ায়া দেখবেন একসাথে 50,000 টাকা শপিং করে নিয়ে নিছে। ওরে হিপনোটাইজ করে ফেলবে এত সহজ, ও পুরা দেশের মানুষের টাকা দুর্নীতি করে খাই লাইতেছে, ওরে কেমনে মানুষ আরো হিপনোটাইজ করবে? এক্স্যাক্টলি, এটা হচ্ছে একটা ইউনিকনেস। প্রথম কথা হচ্ছে এদের ইউনিকনেস, দ্বিতীয় কথা হচ্ছে এদের কমফোর্ট, এন্ড 3 নাম্বার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা প্রথমে থাকবে, সেটা হচ্ছে ওদের ব্র্যান্ড ভ্যালু। আরং এর ব্র্যান্ড ভ্যালু একটা কথা আছে, হ্যাঁ। আরং যে ব্র্যান্ড ক্রিয়েট করছে, মানে আরং, আপনি আরং এর যারা কাস্টমার তাদেরকে আর কিছু বলা লাগবে না, আরং নাম শুনলেই তারা খুশি। এটা কেন হয়েছে? কারণ তাদের ব্র্যান্ডিং এর জন্য। কারণ আরং যদি আমার মতো ফেসবুকে শুধু আরং কি, আরং প্রত্যেক মাসে কয়েক কোটি টাকা খরচ করে শুধু অ্যাডস এর পেছনে, কিন্তু আরং কখনোই আপনারা ডিরেক্টলি বলবে না ভাই আমার থেকে এসে তুমি কিনো। আরং জানে আরং এর কাস্টমার এমনি অটোমেটিক্যালি আসবে। ও কি করে, ওর যত টাকা পয়সা খরচ, ও একটা ধরেন এই ইলেকট্রিক যে ইয়েগুলো আছে ওইখানে যে অ্যাড দেখাই যাচ্ছে বিলবোর্ড গুলা, ওই বিলবোর্ডে একটা অ্যাড দেখানোর জন্য ওর প্রত্যেক বছর ধরেন খরচ করা লাগতেছে কোটি টাকা। ও কেন খরচ করতেছে? বলতেছে আপনি কিনেন না, আরং এর বিভিন্ন অফার আপনারা শো করতেছে, আরং এর কমফোর্টনেস আপনারা শো করতেছে, কিছু প্রিমিয়াম হচ্ছে ধরেন মানুষ যারা আছে, মানে যাদেরকে মানুষ ফলো করে, এরকম কিছু মানুষজনকে তারা ওইখানে এসে ব্র্যান্ডিং করাই দিয়েছে। দ্যাটস ইট। তারা খরচ করে কোথায়? তারা খরচ করে ব্র্যান্ডিং এ, যে ভাই তোমার ব্রেইন থেকে যেন আরং নামটা কখনো না সরে। আর একবার তুমি আমার কাস্টমার হয়ে গেলে, ওই যে ভাই যেটা বললো যে আপনি কাউরে দেখলেই বুঝবেন যে ও ড্রেসটা পরে রাখছে কোন জায়গায় ড্রেস, এটা আরং এর ড্রেস। আরং এর ড্রেস মানে একটু প্রিমিয়াম। হ্যাঁ, এখন এটা আসলেই সত্যি কথা, ভাইয়ের মতো অনেকেরই মত যে ভাই আমার যদি এমনিতেও দেয়, ফ্রিতেও দেয়, তারপরে আমি এটা পরবো না। কেন পরবো না? এটা দেখতে ভালো লাগতেছে না। কিন্তু ওরা ওরা ভালো লাগার প্রায়োরিটি দেয় না। ওরা বলে কি, আমরা আপনার কমফোর্ট নিয়ে বেশি কনসার্ন, আপনি কোনটা পরে আরাম পাইতেছেন ওইটাতে আমরা কনসার্ন, আমরা মূলত আরামে ফোকাসড। এটা হচ্ছে ওদের কনসার্ন আর কি। হ্যাঁ, এনিওয়েজ আপনাদের যেটা করতে হবে, আপনারাও যদি ইন ফিউচার নিজেদের জন্য কাজ করতে চান,
বা নিজেদের জন্য মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে মানে আপনার ব্র্যান্ড হইলে অবশ্যই ফানেলের উপর দিয়ে যাবেন। আমার সাজেশন হচ্ছে আপনি, হ্যাঁ ওই যে বললাম টাকা পয়সার জন্য আটকাই যেতে পারি আমরা, কেন ভাই এত টাকা অ্যাওয়ারনেস বিল্ড করা আমার পক্ষে সম্ভব না। সো তখন আমার সাজেশন হচ্ছে আপনি কি করেন, অ্যাওয়ারনেসও করেন প্লাস পাশাপাশি সেলস করেন। ওই সেলসের যে রেভিনিউ জেনারেট করবেন দরকার হলে ওইটা দিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালান, বুঝতে পারছি? সো এইটা হচ্ছে দুইটা করতে হবে আপনাদেরকে। তারপরে ফাইনালি আপনার মানে যদি অ্যাওয়ারনেস হয়, এঙ্গেজমেন্ট হয়, তখন কাস্টমার ভাই অটোমেটিক্যালি আপনারা খুঁজে বাইর করবে। আপনার বেশি কাস্টমারের কাছে যাওয়ার দরকার নেই, তখন আপনি সেলস ক্যাম্পেইন চালাতে পারেন, লিড জেনারেশন ক্যাম্পেইন অথবা অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন চালাতে পারেন আর কি। হ্যাঁ, হুম, না না না, সেলস স্ট্র্যাটেজি সবার ক্ষেত্রেই সমান, মানে একই টাইপের, কিন্তু ধরেন মার্কেটিং বাজেটে তখন আপনি অত বাজেট দিবেন না, বুঝতে পারছি? মানে যে এখন আমি একটা 500 টাকার প্রোডাক্ট বিক্রি মানে 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করতে যদি আমি 400 টাকা খরচ করি মার্কেটিংয়ে, স্বাভাবিকভাবে 500 টাকার প্রোডাক্ট বিক্রি করতে আমি এরকম খরচ করব না। সো তখন আমার মার্কেটিংয়ের স্ট্র্যাটেজির একটু ভিন্ন হয়ে যাবে, ঠিক আছে? যে এই প্রোডাক্টটারে আরেকটা জিনিস বর্তমানে মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমি এটা লাস্ট ক্লাসও হয়তো বলছিলাম যে ভাই এখন আপনার মাল্টিপল চ্যানেল লাগবে। এখন সেলসের জন্য আপনি যদি শুধুমাত্র ফেসবুক ডিপেন্ডেবল হন তাহলে কিন্তু ঝামেলা আছে। ফেসবুক এই জিনিসটা কি করবে, আপনাকে তখন ডোমিনেট করবে। সো আপনার কি করতে হবে, আপনার টিকটক আছে, আপনার ইনস্টাগ্রাম আছে, আপনার গুগল আছে, অ্যান্ড আপনার ফেসবুক তো আছে। মানে মাল্টিপল প্ল্যাটফর্ম থেকে যখন আপনি মানে ট্রাফিক নিয়ে আসতে পারবেন, তখন অটোমেটিক্যালি ফেসবুক অ্যাডসের কস্টিংটা কমবে। মানে ও যখন বুঝতে পারবে আপনার কাছে ও ছাড়াও অনেকগুলো অপশন আছে ট্রাফিক নিয়ে আসার, তখন আপনার অ্যাডস কস্টিংটা এমনিতেই কমবে। আর এখানে একটা বিষয় হচ্ছে কি, মানে জিনিসটা হচ্ছে কম দামি যেই সকল প্রোডাক্টগুলো আছে, মানে যেগুলোর প্রাইস হচ্ছে ধরেন 300 টাকা 400 টাকা, ওই প্রোডাক্টগুলো সেলস অল্প প্রাইসেই আসে। এমন হয় 22 সেন্ট 23 সেন্টও এক একটা সেল আপনি নিয়ে আসতে পারবেন, তবে একটা কিছুদিন চালাইতে হবে, তারপরে গিয়ে আপনার কি হবে, এই জিনিসটা অপটিমাইজ হবে আস্তে আস্তে। হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক। আপনি হ্যাঁ এটাই তো বললাম সোর্সিং, আমি তো সেটাই বললাম যে হ্যাঁ আপনার সোর্সিং অনেক ভালো করতে হবে, মানে কম দামে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিনতে হবে। মানে ওইটার সর্বোচ্চ যে দামটা কম আছে ওই দামে, কিন্তু কোয়ালিটিতে যদি আপনি ভাই কম্প্রোমাইজ করেন তাহলে এই ব্যবসায় আপনি টিকতে পারবেন না। হ্যাঁ, কোয়ালিটি ভালো খারাপ হলে কয়দিন আপনি করবেন, 1 মাস 2 মাস। আর ব্যবসা চলে কেমনে, ব্যবসা চলে রিপিট কাস্টমার দিয়ে। মানে যে আমার থেকে একবার প্রোডাক্ট কিনছে ও যেন আবার সেকেন্ড টাইম আমার কাছে আসে। তো ও যদি না আসে, ও যদি একটা নেগেটিভ রিভিউ দেয়, তখন আস্তে আস্তে আপনার এই ব্যবসা এমনিতেই ফল করবে, ঠিক আছে? ওকে, সো তারপরে আমরা এখান থেকে টাইপস অফ কিওয়ার্ড, এটা কি আমরা দেখছিলাম? আমরা দেখছিলাম না যে আমরা 4 রকমের কিওয়ার্ডস দেখি, ইনফরমেশনাল, দেন হচ্ছে নেভিগেশনাল, ট্রানজ্যাকশনাল, কমার্শিয়াল। এই 4 ধরনের কিওয়ার্ড মূলত আমরা দেখে থাকি আর কি। কোনটা কি সেটাও আমরা সবাই জানি, ঠিক না? এবার আসি যে নিড অ্যাক্সেস ফর কিওয়ার্ড রিসার্চ। আপনি যদি কোনো একটা ক্লায়েন্টের কাজ করেন অ্যান্ড ক্লায়েন্টের কিওয়ার্ড রিসার্চের কাজ করেন, আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে যেহেতু কথা বলবো, সো সেক্ষেত্রে আপনার কি কি অ্যাক্সেস লাগবে। কিওয়ার্ড রিসার্চের কাজ করতে আসলে মানে এই ল্যান্ডিং পেজ বা অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসের খুব বেশি একটা জরুরি না, বাট আপনি যদি তার জন্য অ্যাড রান করেন সেক্ষেত্রে অবশ্যই কি লাগবে, অ্যাডস অ্যাকাউন্টের একটা অ্যাক্সেস লাগবে। সো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে নেওয়া লাগে আমরা জানি না, কাউকে দিতে পারি না আমরা। ওকে, ঠিক আছে। এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে ল্যান্ডিং পেজ লাগবে, আরেকটা হচ্ছে মাদার কিওয়ার্ড লাগবে। 3 থেকে 5টা কি লাগবে, মাদার কিওয়ার্ড। ভাই মাদার কিওয়ার্ড কোনগুলো, মানে তার যে মেইন সার্ভিস, তার যে মেইন প্রোডাক্ট, ওই রিলেটেড 1-2টা কিওয়ার্ড আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে হচ্ছে কাজ করবেন। অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ করার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের আসলে মাথায় রাখা উচিত, সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি। প্রথমত হচ্ছে আপনার ব্রেনস্টর্মিং করতে হবে। হ্যাঁ, যেটা এখন আমরা খুব কম করি, ঠিক না? যে কোনো কিছু বললে ব্রেনস্টর্মিং করার আগে আমরা সার্চ করি জিপিটিতে অথবা গুগলে, এই কাজ করা যাবে না। আপনি একটু আগে নিজের মাথাটা খাটাবেন
যে আচ্ছা কোন টাইপের কিওয়ার্ড আমার এই সার্ভিসটার জন্য প্রয়োজন হইতে পারে। তারপর হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ব্র্যান্ড টার্ম। হ্যাঁ, সো আপনি কি করতে পারেন, ব্র্যান্ড টার্ম ইউজ করতে পারেন কিওয়ার্ডের মধ্যে, এটা অনেকেই করে থাকে। বিশেষ করে হচ্ছে ওই আপনার ব্র্যান্ড যদি একটু পপুলার হয় বা পপুলার বানানোর জন্য আপনি চাইলে করতে পারেন। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আরং পাঞ্জাবি এরকম লিখে সার্চ করতে পারে না অনেকেই, যারা আরং এর পাঞ্জাবি কিনবে ডিসাইডেড, ওরা কিন্তু আরং পাঞ্জাবি লিখেই সার্চ করবে। হ্যাঁ, সো আপনার ব্র্যান্ড যদি ওই পর্যায়ে চলে যেতে পারে তখন আর ভাই আপনার অত মানে এই মার্কেটিং এর জন্য, বিশেষ করে বিক্রি করার জন্য টাকা খরচ করার দরকার নাই। হ্যাঁ, এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি কম্পিটিটরস টার্ম ইউজ করতে পারেন। যেমন ধরেন অনেক সময় এটা হয়, আমি লিখলাম কি ধরেন নেম চিপ হোস্টিং, আচ্ছা এখানে যদি ইনকগনিটো ইন, ওকে, সো অনেক সময় এইরকমটা হয় যে এই যে দেখেন আমি লিখছি কি ভাই নেম চিপ হোস্টিং প্রাইস ইন ইউএসএ, ঠিক না? এখানে নেম চিপ বাদেও আরেকটা কোম্পানি চলে আসছে না? সেম অনেক সময় দেখা যায় কি যে আপনি এখানে লিখলেন ধরেন হোস্টিঙ্গার, আচ্ছা এখানে হোস্টিঙ্গারের রেজাল্টে ডিরেক্টলি আসছে, এই জায়গাটা তো ওরা ভালো করছে, এটা অন্য কেউ দেয় না। ধরেন আমি দিলাম গোড্যাডি, এই যে লেটস সি, দেখেন আমি লিখছি গোড্যাডি হোস্টিং প্রাইস ইন ইউএসএ, কিন্তু র্যাঙ্কে আসছে কি হোস্টিঙ্গার। দিস ইজ দ্য ফ্যাক্ট যে এইটাকে মূলত বলা হয় কম্পিটিটরস টার্ম। মানে আমি কি করব, আমার কম্পিটিটর টার্মের কিওয়ার্ড, এখন এইটাতে একটা সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা হইতেছে যে অনেক সময় এরকম হইতে পারে এইভাবে লিখে সার্চ করলে আমার কম্পিটিটর যদি এই কিওয়ার্ডে ভালো ইনভেস্ট না করে, আমার কোয়ালিটি স্কোর যদি তার থেকে ভালো হয়, তখন গুগল আমার এড শো করবে মানুষের সামনে। এখন আমি লিখছি গোডেডি, এখন আমার সামনে এ আসছে, আমি এখান থেকে যা কিনলেও কিনতে পারি, কিন্তু হোস্টিঙ্গার কি করছে, হোস্টিঙ্গার এখানে কেনার জন্য করে না, এটা হোস্টিঙ্গার এটা ব্র্যান্ডিং এর জন্য করছে। কারণ যে লেখেই সার্চ করছে গোডেডি হোস্টিং প্রাইস, ও কিন্তু হোস্টিঙ্গারে যাবে না, ও যাবে কোথায়, ও একটু নিচে গিয়ে গোডেডিতেই যাবে। হ্যাঁ, ও তো মানে একদম এইটা, এই কিওয়ার্ডটাকে কি কিওয়ার্ড বলা হয়, আমরা যে 4 রকমের কিওয়ার্ড পড়ছি এটা কোনটা, এটা নেভিগেশনাল। আমি যখন স্পেসিফিক কোনো ব্র্যান্ডের নাম সার্চ করে তার ওয়েবসাইটের ভিতরে ঢুকবো, তাকে বলা হচ্ছে নেভিগেশন। আর নেভিগেশনাল কিওয়ার্ড ভাই যখন লিখে, তখন স্বাভাবিকভাবে ওর ব্রেইনে ওই ব্র্যান্ডটার নাম আসেই, কিন্তু তারপরও হোস্টিঙ্গার কি তাদের ব্র্যান্ডিং এখানে করতে পারছে না, তার মানে স্বাভাবিক মানুষ হোস্টিঙ্গার সম্পর্কে জানলো, ও টাকা দিয়ে রাখছে গুগলকে। এবং যেই পরে আমরা র্যাঙ্কিং এর একটা সূত্র দেখছিলাম না ভাই, যে র্যাঙ্কিং এ কেমনে আসে, এখানে তার ল্যান্ডিং পেজের কোয়ালিটি ভালো হইতে হবে, তার কোয়ালিটি স্কোর ভালো হইতে হবে, তার যে বিডিং আছে সে কত ডলার বিডিং করতেছে এই জিনিসটাও ভালো হইতে হবে। হ্যাঁ, আসা না আসা, এই যে হোস্টিং গৌরির আসছে না র্যাঙ্কে, না এটা কি আমরা এইগুলো সব স্পন্সর, এই যে এইখান থেকে যদি আমরা এই যে গোডেডি র্যাঙ্কে আসছে, এখন এখানে আবার স্পন্সর রেজাল্টগুলো দেখাইতেছে। আমরা যদি এখানে, এখন আমরা তো স্পেসিফিক গোডেডির নাম লিখছি, তখন কি হবে, এখন যদি আমি শুধু হোস্টিং প্রাইস লিখে সার্চ করতাম, তাহলে দেখবেন এখানে অনেকেই আসতো। এখানে দেখেন হোস্টিঙ্গারও আসছে, ড্রিম হোস্টও আছে, নেম চিপও আছে, ফোর্বসও আছে, অনেক ওয়েবসাইটই চলে আসছে। হ্যাঁ, এন্ড স্পেসিফিক যখন আপনি ব্র্যান্ডের নাম লিখবেন, স্বাভাবিকভাবেই ওই ব্র্যান্ডের যত ইনফরমেশন গুগল ইন্ডেক্স আছে, গুগল ওই ইনফরমেশনগুলো আপনাকে শো করাবে। ঠিক আছে, ওকে। সো কম্পিটিটর টার্মসটাকে আমরা বুঝতে পারছি যে আমি চাইলে আমার কম্পিটিটরের কিওয়ার্ড, যেমন আমি বিক্রি করতেছি আরঙের পাঞ্জাবি, কিন্তু কেউ যদি ইয়েলো পাঞ্জাবি লিখে সার্চ করে, তখনও যেন আমার ব্র্যান্ডটা চলে আসে সামনে। এতে করে সুবিধা হচ্ছে কি, আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানতেছে, কিন্তু অসুবিধা কি বলেন তো, কোনো প্রবলেম আছে কিনা এতে করে? মানে আমি ধরেন বিক্রি করতেছি আরঙের পাঞ্জাবি, এই যে একটু আগে আমরা যেটা দেখলাম যে আমরা লিখে সার্চ করছি গোটিডি হোস্টিং, চলে আসছে কি হোস্টিঙ্গারের হোস্টিং। এতে করে হোস্টিঙ্গারের তো একটা সুবিধা আমরা বুঝলাম যে তার ব্র্যান্ডিং হয়ে যেতেছে, কিন্তু তার অসুবিধাটা কি, মানে তার কি কোনো প্রবলেম হইতে পারে কিনা? না, ধরেন প্রাইসিং বাদ দিলাম, না এটা তো ও চাইতেছে আসুক,
মানে হোস্টিংগার তো চাইতেছে কেউ যদি গোডেডি লেখা সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটে যেন সবার প্রথমে শো করে, এতে করে তার কোনো সমস্যা আছে কিনা? বেড়ে যাবে, এক্স্যাক্টলি। তার আলটিমেটলি খরচ হয়ে যাবে বেশি, কিন্তু কাস্টমার পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ ওই যে বললাম, যে আড়ং থেকে পাঞ্জাবি কিনবে ও তো ডিসাইডেড আড়ং থেকে কিনবেই। আপনি আড়ং এর পাঞ্জাবিওয়ালারে কি করলেন, ইয়েলো পাঞ্জাবি লেখা আপনার ওয়েবসাইটে ঢুকাই ফেললেন। ও হয়তো একটা ক্লিক করে ঢুকছে, কিন্তু ওর মাইন্ডে তো ঢুকে রয়েছে আড়ং থেকে কিনবে। ও হয়তো হ্যাঁ ওই 100 জনের হয়তো 2 জন কনভার্ট হয়ে গেল হইতে পারে। কিন্তু এগুলা করে কারা? এগুলা করে যখন একটা ব্র্যান্ড বড় হয়ে যাবে। যেমন হোস্টিংগারে টাকা পয়সার অভাব নাই, হোস্টিংগার টাকা খরচ করতে চিন্তা করবে না। হোস্টিংগার দেখবেন অর্গানিক্যালিও র্যাঙ্কে আছে, আবার ক্যাম্পেইন করেও র্যাঙ্কে আছে। ও টাকা খরচ, এখন আমার আপনার যে ব্র্যান্ড, এখানে যদি আমি ধরেন টি শার্ট বিক্রি করি, আমি যদি ফেব্রি লাইফ টি শার্ট দিয়ে দিই, এন্ড কে যে ফেব্রি লাইফ টি শার্ট লিখে সার্চ করলো, ও যদি আমার পেজ পায় বা আমার ওয়েবসাইট পায়, ওকে আমার থেকে কিনবে, এইটা ও তো ডিসাইডেড ও ফেব্রি লাইফ থেকে কিনবে। সো শুধু শুধু ওই কিওয়ার্ডটার জন্য আমার ডলার বার্ন করা লাগতেছে না, তো দরকার আছে শুধু শুধু না। এটা হচ্ছে কখন কম্পিটিটর টার্ম আমরা আমাদের কিওয়ার্ডে ইউজ করব, কখন যখন আমাদের ব্র্যান্ড মোটামুটি একটা ভালো অবস্থানে চলে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে জেনেরিক টার্মস। জেনেরিক টার্মস হচ্ছে লাইক ধরেন বিভিন্ন সময় যে ভ্যালেন্টাইন পাঞ্জাবি বা এই টাইপের টার্ম, কোনো অকেশন অনুযায়ী যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি, তখন হচ্ছে যে জেনেরিক টার্মসগুলো আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, সো আপনারা যখন নিজেদের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন অথবা ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, এই বিষয়গুলো একটু মাথায় রাখেন, ঠিক আছে? ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব। সো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমি একটা ফাইল হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলাই দেবে, এগুলো তো আর আমার কাছে রেখে কোনো লাভ নেই, এগুলো বানানো হয়েছে আপনাদের জন্য। হ্যাঁ, এটা দিয়ে দিছি তো। লং টার্মে গিয়ে টিকাটা অনেক টাফ। হ্যাঁ, লং টার্মে টিকা অনেক টাফ, অ্যাওয়ারনেস বিল্ড করতে। স্বাভাবিক, এটা তো কোনো বিকল্প না, আপনার টাকা ছাড়া এখন আর ব্যবসা হয় না। না, এটা একটা সময় বলতো। হ্যাঁ, জিনিসটা হচ্ছে এগুলো বলা সহজ, বাস্তবতা অত সহজ না। আমি কি বললাম, এগুলো হচ্ছে পাঞ্চ ওয়ার্ড। এই একটা কথা বলছে না, পুরো ভিডিওটা আপনি দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, এগুলো হচ্ছে হুক, যে আপনারে ওই একটা কথা দিয়ে আটকায় দিছে যে ব্যবসা করতে টাকা লাগে না, তাহলে কি? এখন আপনি আপনি সব বাদ দেন, আপনি ধরেন দুনিয়ার কারো কথাই আপনি শুনেন নাই, আপনি একটু নিজের কথা চিন্তা করেন, আপনি একটা ব্যবসা করবেন, আপনি টাকা ছাড়া বর্তমানে কেমনে ব্যবসা করবেন এরকম একটা আইডিয়া দিতে বলেন কাউরে। কেউ আছেন যে একটা আইডিয়া দিবেন যে ভাই আমি 1 টাকাও ইনভেস্ট করবো না, কিন্তু আমার ব্যবসা দাঁড়াই যাবে? হ্যাঁ, অনেক ব্যবসা আছে যে আমি 50,000 টাকা ব্যবসা, কেন আমি ই কমার্সের কথা বলতে চান, আপনি যদি রাস্তায় গিয়া ফুচকা লয়ে দাঁড়াই যান, 5,000 টাকা ইনভেস্টমেন্ট আপনি ব্যবসা করতে পারবেন, করতে পারবেন না? হ্যাঁ, সার্ভিস ব্যবসা করতে পারবেন, সেটা তো আমি বলেই দিছি যে ওইখানে কিন্তু শুধু ডোমেইন হোস্টিং এর ইনভেস্টমেন্ট, মানে আপনার একটা ওয়েবসাইট থাকবে, আপনার একটা ফেসবুক পেজ থাকবে, এবং ওইখানেও যদি আপনি মানে প্রপার ওয়েতে ব্যবসা করতে চান, আপনার মার্কেটিং লাগবে। যারা সার্ভিস ব্যবসা করে তারা মার্কেটিং করে না, দেখবেন অনেক সময় আসে আপনাদের সামনে অ্যাড আসবে, ওয়েবসাইট অডিট করতে চান, তাহলে আমরা আপনার জন্য ফ্রিতে একটা ওয়েবসাইট অডিট করে দিতে চাই। আপনার ব্যবসা কি বাড়াইতে চান, এসইও আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, ভিডিও এডিটিং, এগুলোই তো সার্ভিস, ঠিক না? এই যে ক্রিয়েটিভিটি অ্যাড রান করে না, ক্রিয়েটিভিটির কোর্সগুলো তো একটা সার্ভিস ব্যবসা, ঠিক না? সো এই ব্যবসার জন্য কি আমরা ডলার বার্ন করতেছি না? ডলার বার্ন আপনাকে প্রত্যেকটা জায়গায় করতে হবে। মানে আপনি যদি ব্যবসা করতে চান এই মুহূর্তে, ওনাদের এটা সঠিক হইলেও হইতে পারে যে এমনও ব্যবসা ওনারা করছেন যেটাতে হয়তো যেমন বাংলাদেশে অনেক ইনফ্লুয়েন্সার ছিলেন যারা 700 টাকা নিয়ে ঢাকা শহরে আসছিল, তারপরে হচ্ছে এখন 7,000 কোটি টাকার মালিক হয়ে গেছিল। এখন আর সম্ভব না, সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়। মানুষ আগে অনেক মানবিক ছিল, হ্যাঁ, যে ধরেন আপনি রাস্তায় পড়ে আছেন, আপনারা বাসায় নিয়ে তুলে যায় খাওয়াইতো,
আপনার একটা চাকরি দিতে বাংলা ছবিতে যা দেখতেন, হ্যাঁ, এখন আপনারে মানুষের সামনে আরেকজন মাইরা ফেলবে, মানুষের তাকানোর টাইম নেই আপনার দিকে। সো সব কিছুই চেঞ্জ হয়। সো এখন বাস্তবতা হচ্ছে ভাই, টাকা ছাড়া ব্যবসা করা কোনোভাবেই পসিবল না। টাকা ছাড়া মার্কেটিং কিছু কিছু জায়গাতে করা যায়। ওই যে আত্মীয় স্বজন পরিচিত কেউ থাকলে, যে একটা ইনফ্লুয়েন্সার, ওই যে আরজে কিবরিয়ার একটা ঘটনা আছে। আরজে কিবরিয়া উনি তো হচ্ছে ইউটিউবিং শুরু করছে অনেক পরে। তো উনি একটা ইয়েতে বলছিল আর কি, যে আমার একটা ভাতিজা আছে। আরজে কিবরিয়া হচ্ছে ওই যে আপনার কি নাবানা টাওয়ারে গুলশানে, হ্যাঁ, 7 তলায় বসতো ওনার ভাতিজা, আর উনি 10 তলায় বসতেন। তো ওনার ভাতিজা নাকি একদিন ফোন দিয়ে বলতেছে যে কাকা আপনার সাথে একটু দেখা করতে চাই, আপনার একটা ভয়েস নিব আমি। উনি বলতেছে ঠিক আছে আসো, কিসের ভয়েস? উনি বলতেছে আইসা বলি। এন্ড ভাতিজা যখন আসছে, আসার পরে বলতেছে আপনি বলবেন যে এইরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই কথাটা আপনি বলে দেন শুধু। তো উনি বলছে, বলার পর বলতেছে এটা কেন নিচ্ছ? বলছে আমি ওই ইউটিউবে আমার হচ্ছে চ্যানেল, এখন তোমার চ্যানেলও আছে? সে হ্যাঁ আছে। তো তুমি কি করো? আমি ভিডিও এডিটিং করি। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায়, ওর কাজ হচ্ছে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন ধরনের মানে হাট বাজারের ভিডিও টিডিও করে নিয়ে আসতো। এন্ড যখন ওরে বলতেছে যে তুমি যেহেতু ভিডিও এডিটিং পারো, আমাদের একটা ভিডিও এডিটর দরকার, তুমি আমাদের সাথে জয়েন করো। উনি বল না কর, ডিরেক্টলি না করে দিচ্ছে, না আমি জয়েন করতে পারবো না। হ্যাঁ, কেন? আমি এমনি ভালো কামাই। কত কামাও? লাস্ট মাসে আমার 70,000 টাকা আসছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। হ্যাঁ, এখন পর্যন্ত আমি 15-20 লাখ টাকা কামাই ফেলছি। এন্ড তখন গিয়ে নাকি উনি আসলে বিশ্বাস করছে কি করা যায়, ইউটিউব থেকে ইনকাম করা যায়। এন্ড দেন উনি আস্তে আস্তে কি করছে, এটা এখন তো ওনার অবস্থা তো দেখতেই পারতেছেন, মানে আগের চাইতে বেশি পপুলার, সব দিকেই উনি এখন ভালো করতেছে। ওনার নিজস্ব রেডিও যোগে আছে, মানে রেডিওতে চ্যানেল আছে। সো এটা হচ্ছে ফ্যাক্টর। হ্যাঁ, সো এখন আর টাকা ছাড়া আসলে সত্যি কথা বলতে কিছু করা সম্ভব না। যদি হ্যাঁ ওই এরকম কেউ থাকে যে ধরেন আপনার পরিচিত, আপনাকে হয়তোবা ফ্রিতে 1-2টা প্রমোশন করে দিবে, তখন তাদের প্রমোশনটা দিয়ে আপনি হয়তোবা কিছু সেল টেল জেনারেট করতে পারবেন। কিন্তু এইরকম মানুষ এখন নাই। হ্যাঁ, আপনার পরিচিত ও যদি একটু পপুলার হয়, ওর কাছে যান আপনি, যে ভাই আমার একটা 2 মিনিটের একটা ভিডিও বানাই দে। হ্যাঁ, ও বলবে ঠিক আছে 20,000 টাকা আগে আমার অ্যাকাউন্টে পাঠা, তারপরে পাঠাই দিয়েছি। বলবেন না? হ্যাঁ, এইটাই ফ্যাক্ট। এটা কথাই বলে না, বললে ভুল হবে। আপনিও যখন ওই পর্যায়ে চলে যাবেন না, আপনিও মানুষের সামনে বললে কথা বলবেন কিনা এটা সন্দেহ আছে, আমিও বলবো কিনা এটা সন্দেহ আছে। তো এইটা আস্তে আস্তে এই জিনিসগুলো এরকম হয়ে গেছে, এই জন্যই সবকিছুতে এখন টাকা লাগে। আবার আপনার কাছে যদি টাকা থাকে, আপনি যদি টাকা ছিটান, সাকিব আল হাসান আমেরিকা বসে আছে না, আমেরিকা বসে আপনি অ্যাড বানিয়ে ফেলতে পারবেন আপনার কোম্পানি, নিজে ভিডিও দিয়ে বানায় আপনার অ্যাড পাঠায় দিবে, যদি আপনি টাকা ছিটাইতে পারেন। তো টাকা থাকলে সবকিছুই করা যায় এখন। হ্যাঁ, ওকে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথাবার্তা বলবো। সো এই ফাইলটাও আপনাদের গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। সো এখানে দেখেন বেশ কিছু বিষয় আছে। আমরা কিওয়ার্ডস কি সবাই আমরা অলরেডি জানি। তারপরে হচ্ছে সার্চ ভলিউম কি জানি না সবাই। ওকে, কম্পিটিশন জানি। কম্পিটিশন যেটা আমরা দেখতে পাই কি 3 রকমের কম্পিটিশন আছে, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লো। ওকে, তারপরে হচ্ছে টপ অফ পেজ বিড লো রেঞ্জ, টপ অফ পেজ বিড হাই রেঞ্জ, এই জিনিসগুলো আমি দেখাইতেছি। সো আপনাদের জন্য যেটা লাগবে সেটা হইতেছে প্রথমত একটা অ্যাডস অ্যাকাউন্ট লাগবে, যেটা আমাদের সবার অলরেডি আছে। আছে না ভাই? আছে। ওকে, সো অ্যাডস অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে আমি দেখি আরেকটা ফাইল আমার এখানে কি আছে কিনা। ওকে, সো আমরা এখান থেকে যাব হচ্ছে কোথায়, টুলস, টুলস থেকে যাব হচ্ছে প্ল্যানিং, প্ল্যানিং থেকে যাব কোথায়, কিওয়ার্ড প্ল্যানার। এটা আমরা আগে ইউজ করছি না, অনেকে ইউজ করেছে। ওকে, এখান থেকে আমরা যাব হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস। এখানে কি দেওয়া আছে ভাই, ইন্ডিয়া, এই টাকাটা দিবেন। আমরা এখানে দিব ইউনাইটেড স্টেটস। একটা জিনিস মাথায় রাখবেন, এই গুগল অ্যাডস এর জন্য, গুগল অ্যাডস না, শুধু গুগল অ্যাডস বলেন আর কি বলে এটাকে আপনার, বিশেষ করে গুগলে সার্চ এন্ড এসইও কিওয়ার্ডকে বলা হয় ব্যাকবোন, অর্থাৎ মেরুদণ্ড। মাথায় রাখবেন, এই কিওয়ার্ড রিসার্চে যদি আপনি ভুল করেন, এসইওর প্রজেক্টে আপনি কখনোই সাকসেসফুল হইতে পারবেন না। সেম ভাবে আপনি যদি সার্চ নিয়ে কাজ করেন,
কিওয়ার্ড রিসার্চে যদি আপনি ভুল করেন, ওই কিওয়ার্ডে আপনি অনেক ডলার বার্ন করতে পারবেন কিন্তু কোনো ট্রাফিক পাবেন না। সো এখানে অনেক বেশি সময় আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, সো আমরা এটা দিলাম, দেওয়ার পরে এখানে এটা সেভ করে দিলাম। এটা সেভ করে দেওয়ার পরে এইবার আপনার একটা নিশ আপনি চুজ করেন। আপনাকে কি করতে হবে, এই জন্য একটু চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, জেমিনাইয়ের হেল্প নিতে পারেন, এবং সবার প্রতি একটা সাজেশন থাকবে। সেটা হচ্ছে আজকে আই ডোন্ট নো এর আগে আপনারা কে কে করছেন এই কাজটা, আজকে বাসায় গিয়ে সবাই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। কি ক্রিয়েট করব? ফেসবুক পেজ। অ্যান্ড এই পেজটা ক্রিয়েট করবেন আপনারা সবাই সবার নিজের নামে। কার নামে তৈরি করব? নিজের নামে। ঠিক আছে, সবাই পারেন তো তৈরি করতে পেজ? ওকে, তৈরি করার পরে এই পেজটাতে যদি ক্লায়েন্ট আসলেই পাইতে চান, মানে যাদের এখানে ইন্টেন্ট আসছে, মানে ইন্টেন্ট নিয়ে আসছেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, এটা তাদের জন্য বেশি প্রযোজ্য। আর যারা অলরেডি নিজের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে মানে এটা দিস ইজ নট ম্যান্ডেটরি, কিন্তু করেন, সবাই করেন, এটা হচ্ছে আমার সাজেশন। একটা ফেসবুক পেজ তৈরি করবেন, সেই পেজটা হবে নিজের নামে। লিঙ্কডইনে তো আই থিঙ্ক সবার অ্যাকাউন্ট আছে না? ওকে, আপনাদের একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে পার ডে আপনারা 3টা করে ফেসবুক পেজে পোস্ট করবেন, 3টা করে লিঙ্কডইনে পোস্ট করবেন। পারবেন? হ্যাঁ, পার ডে লিঙ্কডইনে 3টা একই পোস্ট, মানে যেই পোস্ট আপনার আলাদা আলাদা পোস্ট করার দরকার নেই, সেম পোস্টটাই যেটা আপনি লিঙ্কডইনে করতেছেন ওইটাই ফেসবুকে করেন। কাকে কি বলছেন এটা আমি আর দেখতে যাচ্ছি না, আমি আমার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওইটা পোস্ট করবেন। একই পোস্ট আপনি সকল প্ল্যাটফর্মে করবেন। যেমন এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে টুলসগুলো আছে না, এই টুলসগুলোর কাজ কি বলেন তো? একটা একসাথে সব জায়গায় পোস্ট করে দেওয়া। এই টুলসগুলো আবিষ্কারই হয়েছে এই কারণে। সো এই ক্ষেত্রে কোনো প্রবলেম, অনেকে একটা চিন্তায় পড়ে যে আচ্ছা কোনো কপিরাইটের প্রবলেম আছে কিনা, ঠিক না? এটা নিয়ে কোনো টেনশন করে না, একই পোস্ট আপনি চাইলে 100 জায়গায় করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আপনি এটা নিয়ে ধর এমন না পেইড প্রমোশন এখন যাইতেছেন। ওকে, সো পার ডে সবাই যেটা করবেন, লিঙ্কডইনে 3টা করে পোস্ট করবেন, ফেসবুকে 3টা করে পোস্ট করবেন। একই পোস্ট করেন, তবে পোস্টগুলো কিরকম হবে? পোস্টগুলো হবে হচ্ছে কোনো প্রবলেমের সলিউশন বেসড। মানে এমন না যে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, আজকে আমরা জানবো কিওয়ার্ড রিসার্চের গুরুত্ব, না, এইসব আর এখন চলে না। আপনার যে কোনো, এটা কোনো হিস্ট্রি হইতে পারে, হ্যাঁ, মানে কোনো ধরেন আপনি একটা গল্প, এই গল্প ওভার আপনার বানাইতে হবে না। আপনি জিপিটিরে বলেন, আপনি পারপ্লেক্সিটিরে বলেন, ও আপনারা বানাই দিবে। হ্যাঁ, যে এইটা নিয়ে একটা স্টোরি আমাকে বলো, যাতে মানুষকে আমি এটা সুন্দর করে মানে সাজায় তুলে ধরতে পারি, দ্যাটস ইট। একটা সুন্দর ছবি বা একটা সুন্দর ভিডিও, এটা যদি করেন 3 মাস, সর্বোচ্চ 3 মাস সময় যদি আপনি টানা এটা করতে পারেন, মানে এখানে মানে আপনার যেটা কনস্ট্যান্ট করতে হবে, এমন না যে আজকে করলাম আবার 15 দিন গিয়ে আরেকবার করলাম, এই করা না করা একই কথা। আপনার করতে হবে এবং আপনি উইদাউট এনি এক্সপেকটেশন করবেন। বুঝতে পারছি? আপনি এটা আশা রাখেন না যে আমি করতেছি তার মানে কালকে একটা ক্লায়েন্ট পাওয়া যেতে পারি, না। আপনি জাস্ট সেলফ ব্র্যান্ডিং, দ্যাটস ইট। আপনার মাথায় থাকতে হবে যে আমি আমার নিজের ব্র্যান্ডিং এর জন্য এই কাজটা করতেছি, আমি 3 মাস করে দেখি। আপনি 3 মাস করে দেখেন আপনার আজকের প্রোফাইলটা আর 3 মাস পরের প্রোফাইলটার মধ্যে কি পার্থক্য আপনি পান। ফেসবুকে রিচ কম হবে, একদম বলে দিচ্ছি। আপনি যখন আজকে একটা পেজ খুলবেন, আপনি আপনার আত্মীয় স্বজন সবাইকে মিলে, ধরেন আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে 1000 মানুষ আছে, আপনি ইনভাইট করবেন, দেখবেন আপনার পেজে লাইক আসছে সর্বোচ্চ 3টা। এই 3টা কে দিছে? আপনি নিজে একটা দিছেন, আর 2 জনের ফোন নিয়ে ওদের ফোন থেকেও আপনি দিছেন, তার মানে 3টাই আপনি, আর কেউ দিবে না। আপনার ভাই, আপন বোন, আপন মা বাবাই দিবে না। দিবে না বলতে গিয়ে ওনারা এমন না যে ইন্টেনশনালি দিতেছে না, এগুলা দিকে তাকাই না মানুষ, সময়ই নেই মানুষের। ঠিক আছে, এক্স্যাক্টলি। আমরা দেখি এত মানুষ ইনভাইট করে যে, না দেখি না। সো তার মানে আপনি এটা মানে এই জন্য বলছি এক্সপেকটেশন রাখেন না। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে নিজের ঢোল নিজে পিটাবেন, আপনি নিজের লাইক নিজে নেবেন। আমি কি করি, ধরেন আমার কোনো পেজে লাইক দরকার, প্রথমত আমি আমার যে স্টুডেন্ট পেজ আছে আমি এখানে শেয়ার করি জিনিসটা, যে আপনারা এই পেজটাতে একটা লাইক দেন, এন্ড স্বাভাবিক
ন্যূনতম রেসপেক্ট থেকে হইলো কি করে পোলাপাইন দিয়ে দেয়, আচ্ছা স্যার কইছে একটা দিই, টাকা দিলে মানে লাইক দিলে তো আর টাকা পয়সা লাগতেছে না, আমার দিয়ে দেয়। এরপরে আমি আমার বন্ধু বান্ধব যারা আছে আমি সবার ফোন নিই, মানে যারে যখন পাই। এরপরে আমার যারা কলিগ আছে, ভাই একটু ফেসবুকটা বার করে মোবাইলটা দেন, দিলে কি করতেছি ভাই একটা পেজে লাইক দিতেছি। এটাতে কেউ না করতে পারবে, দেও ঠিক আছে সমস্যা নেই। সো এখন কিছু করার নাই, আমার এটা করতে হবে। হ্যাঁ, এটা ধরেন এটা আমি যখন দেখতেছি কোনো ক্লায়েন্ট যখন আমার কাছে চাইতেছে যে অর্গানিক্যালি যেন আমার অ্যাটলিস্ট, যে ভাই তুমি তো আমার হয়তোবা মানে অ্যাড ক্যাম্পেইন রান করে মানে 5000 ফলোয়ার আইনা দিছো, আর আমার অর্গানিক্যালি 200-300 লাইক অ্যাটলিস্ট একটু ম্যানেজ করে দাও, তখন হচ্ছে আমি এই কাজটা করে দিই যে ঠিক আছে আমি আপনার জন্য এটা করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে এইভাবে যদি না করেন তাতে করে আলটিমেটলি ওই যে দেখবেন আপনার জিনিস আপনি ছাড়া কেউই দেখতেছে না। তবে এইটা ফেসবুকে হবে, কিন্তু লিঙ্কডইনে আপনার কিছুই করা লাগবে না। লিঙ্কডইনে আপনার কাজ হইতেছে কি, ভালো ভালো পোস্ট করা, এমন পোস্ট করা যেই পোস্টগুলো মানুষকে কোনো না কোনো ভাবে হেল্প করবে। ঠিক আছে, যে একটা প্রবলেম আগে ফাইন্ড আউট করবে। বলছিলাম না দুনিয়ার যত ব্যবসা, সব ব্যবসা তৈরি হয়েছে সমস্যা থেকে। কোন একটা সমস্যা আপনি খুঁজে বের করছেন, ওইটার একটা সমাধান বাইর করে ওইটা বিক্রি করে দিচ্ছেন মানুষের কাছে, এইটাই ব্যবসা। সো আপনার কি করতে হবে, একটু জাস্ট রিসার্চ করতে হবে যে আচ্ছা কোন টপিকটা, ডিজিটাল মার্কেটিং এর কোন টপিকটা এই মুহূর্তে ইউনাইটেড স্টেটে ট্রেন্ডে আছে, বুঝতে পারছি? ওই জিনিসগুলো খুঁজে বের করেন। ওই রিলেটেড কি কি প্রবলেম মানুষ ফেস করতেছে এই জিনিসটা খুঁজে বের করেন, এন্ড সুন্দর করে ওই প্রবলেমের উপরে কন্টেন্ট লিখে ফেলেন। এন্ড কন্টেন্টও আপনার লিখতে হইতেছে না। এন্ড লিঙ্কডইনে কি হয়, আমি আমার 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 লিঙ্কডইনে কি হইছে, একটা পোস্ট আমার লিঙ্কডইনে ভাইরাল হইছে, ওইটাতে এখন এখন মেবি প্রায় অ্যারাউন্ড 7 লক্ষের মতো রিচ হইছে। অথচ আমার লিঙ্কডইনে বর্তমান যে অ্যাকাউন্ট, আমার প্রায় 9-10 বছরের অ্যাকাউন্টটা লিঙ্কডইন সাসপেন্ড করে দিয়েছিল, বর্তমান অ্যাকাউন্টে আমার 249টা মাত্র কানেকশন আছে। 249টা কানেকশনের একটা অ্যাকাউন্টে 7 লক্ষ রিচ, এবং আমার ওই একটা পোস্ট প্রায় 128 বা 129টার মতো রিপোস্ট হয়েছে, মানে শেয়ার করছে। এন্ড ওই একটা পোস্টের মাধ্যমে আমি ধরেন প্রায় 200-250 ফলোয়ার্স গেইন করছি। সো এটা হয় কি যে কোনো একটা পোস্ট দেখবেন আপনার, মানে যদি এই পোস্টটা মানুষের কাছে মনে হয় যে লিঙ্কডইনে কিন্তু কপি পেস্ট কম হয়, মানে লিঙ্কডইনে মানুষ, ফেসবুকে কি হয় আপনার পোস্ট দেখছে আমার ভালো লাগছে, আপনারটা কপি করে না আমি আমার প্রোফাইলে পাবলিশ, ইভেন আমি আপনার ক্রেডিটও দিতেছি না। লিঙ্কডইনে এগুলো করে না মানুষ, লিঙ্কডইনে পোস্টটা ভালো লাগছে রিপোস্ট করে রাখিয়া দেই, দ্যাটস ইট, এতটুকু, এত কিছু না। সো তাতে করে কি হইতেছে, দেখবেন যে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা যদি গ্রো করে, লিঙ্কডইনে আপনারা কি নিয়ে পোস্ট করবেন, আপনারা টপিক চুজ করবেন যে আমি কোনটা, আচ্ছা আপনারা আগে ডিসাইড করবেন আপনারা কি নিয়ে কাজ করবেন। আপনারা কি অ্যাডস বেসিস কাজ করবেন নাকি অর্গানিক এসইও বা এগুলা নিয়ে কাজ করবেন? একসাথে সবকিছু নিয়ে কাজ করতে যায় না, তাহলে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, তাহলে জাস্ট এই দুইটা অ্যাডস নিয়ে, এন্ড আপনার কন্টেন্টগুলোর জন্য ওই রিলেটেডই থাকে। এটা কিন্তু দেখবেন নিশ বেসড মানুষকে মানুষ বেশি পছন্দ করে, যে উনি এই বিষয়টাতে যেই মাওলানা সবকিছু নিয়ে কথা কয়ে, হুজুরও মানুষ পছন্দ করে না। হুজুর তুমি হচ্ছে হুজুর, তুমি কি করবা, তুমি ইসলাম নিয়ে কথা বলবা, তুমি আজকে চলে যেতেছো মন্দিরে, তুমি কালকে এসে রাজনৈতিক কথাবার্তা বলতেছো, এই টাইপের হুজুরও মানুষ এখন পছন্দ করে না। মানে যারা ইসলাম, মানে যারা আসল ইসলাম পছন্দ করে, কেন, একই ব্যক্তি ধরেন নেইল প্যাটেল, নেইল প্যাটেল দেখবেন এসইউর বাইরে কথা বলে না, ব্র্যান্ডেন এসইউর বাইরে কথা বলে না। হ্যাঁ, তারা তারা কি ফেসবুক অ্যাডস পারে না ভাই? পারে তো, তারপরেও তারা বলে না, কেন বলে না? কারণ ওই যে যে এমন ব্যক্তি, এটা না সবাই বুঝা যায়, খালি ডোল বাজে বেশি। হ্যাঁ, যে যে আসলে সব কিছু বলে আমি পারি। হ্যাঁ, যে এমন ফ্রিল্যান্সারও আছে, হ্যাঁ বাংলাদেশেরই আছে অনেক পপুলার, ওনারা এক নামে সবাই চিনে, কিন্তু এখন মানুষ জানে যে ওনার ভেতরে আসলে ওই রিলেটেড কিছুই নাই। ওনার কথা শুনলে আপনি পইটা যেতে বাধ্য, আপনি 100% পইটা যাবেন। 10 মিনিট কথা শুনবেন, উনি দেখবেন আজকে কথা বলতেছে বিশ্ব রাজনীতি নিয়ে, যে ডোনাল্ড ট্রাম্প কি করছে এটা নিয়ে, কালকে কথা বলতেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, পরের দিন আবার ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, পরের দিন আবার এসইও নিয়ে। সব রোগের ওষুধই ওর কাছে আছে, কিন্তু ওষুধটা হচ্ছে নাপা। ঠিক আছে, তুমি পেট ব্যথা হইলেও নাপা খাবা ভাই। হ্যাঁ, সব কিছু নিয়ে কথা বলতেছে। এই টাইপের মানুষ কি হয়, যে মানুষ বিশ্বাস করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, সো জিনিসটা হচ্ছে নিশ বেসড হইতে হবে আপনাকেও। আপনি যখন কোনো ক্লায়েন্টরে বলবেন আমি ভাই ডিজিটাল মার্কেটিং এর সব পারি, এখন
আপনি বলেন, আপনি কি ডিজিটাল মার্কেটিং এ সব পারেন? আমি কি ডিজিটাল মার্কেটিং এ সব পারি? আমরা যদি একটু ফাইবারে যাই, ফাইবারে আসলাম, হ্যাঁ, আসার পরে আমরা যদি একটু ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করি, আমরা ধরেন এখান থেকে ধরেন এই যে এখানে যদি আসি, হ্যাঁ, চলেন এই প্রত্যেকটা জিনিস ডিজিটাল মার্কেটিং এর, এই প্রতিটা এখান থেকে আমি জিও হয়তোবা আপনারা এখন পারেন, হ্যাঁ, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন এটা হয়তোবা এখন জানেন, এটা যেহেতু আমরা এটার উপরে কাজ করতেছি, এখানে যা আছে আমি মোটামুটি বলতে পারি যে এইগুলোতে আপনারা আসলে যারা এখনো হয়তোবা এক্সপার্ট হন না আস্তে আস্তে হয়ে যাচ্ছেন। যেমন ধরেন আপনারা এসইও পারেন, আপনারা জিইও বুঝেন, এসিএম শিখতেছেন, এই যে আমরা যা শিখতেছি, সার্চ ইঞ্জিন মার্কেটিং, হ্যাঁ, লোকাল এসইও পারেন, ই কমার্স এসইও অনেকে হয়তো বা যারা কাজ করছেন তারা পারেন, যারা করেন নাই তারা পারেন না, ভিডিও এসইও এটা আমরা পারি, এইটাতে আমি ধরে নিচ্ছি পারি। এবার অনলাইন কমিউনিটিস, এটার ভিতরে অনেক কিছু আছে যেটা আমরা অনেকেই জানি না। পেইড সোশ্যাল মিডিয়া আমরা পারবো, সমস্যা নেই, সোশ্যাল মিডিয়া মার্কেটিংও পারবো। সোশ্যাল কমার্স এটার ভিতরে কি আছে আমি একটু দেখি, সোশ্যাল কমার্স, আচ্ছা ওই শপ টপ টিকটক শপ নিয়ে মূলত তারা কাজ করবে আর কি, হ্যাঁ, এটাও আমরা অনেকেই পারি না তাহলে বলতে গেলে, যেহেতু টিকটক মার্কেটিং নিয়ে আমরা কোনো কাজ করি নাই। ওকে, এবার এইখানে দেখবেন কি অনেক জিনিস আছে যেগুলো আপনারা পারেন না, যেমন ক্রাউড ফান্ডিং, অনেক হয়তো বা লাইফে নামই শুনি নাই। যেমন ধরেন পাবলিক রিলেশনস, এটা কিন্তু ওই পাবলিক রিলেশনস বলতে পাবলিক রিলেশনস না, হ্যাঁ হ্যাঁ, তারপর ওয়েব অ্যানালিটিক্স, সিআরও, হ্যাঁ, তারপর হচ্ছে মার্কেটিং কনসেপ্ট এন্ড আইডিয়েশন, ইউজিসি স্ট্র্যাটেজি, হ্যাঁ, ব্র্যান্ড স্ট্র্যাটেজি। দেখেন ভাই এত জিনিস আছে যেগুলো আমরা মানে অনেকেই আছে নাম শুনি নাই, আমরা কেউই পারি না, সত্যি কথা, এত বিষয় পারা, আমি তো মানুষ, আমি তো রোবট না যে আমি সব জানবো। সো স্বাভাবিকভাবে মানুষের একটা লিমিটেশন আছে। তো আপনি যখন একই ব্যক্তি বলবেন ভাই আমি ওয়েব অ্যানালিটিক্সও পারি, সিআরও পারি, আমি তোমার মার্কেটিং অ্যাডভাইসও দিতে পারবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও পারি, আবার গুগল অ্যাডসও পারি, তখন ক্লায়েন্ট বুঝে যাবে তুই যে আসলে কিছুই পারস না। তো এই জন্য যেটা করতে হবে নিজেকে নিশ বেসড বানান, যে ভাই আমি কি পারি, আমি অ্যানালিটিক্যাল যা কিছু আছে যেমন হতে পারে সেটা মেটা অ্যাডস, গুগল অ্যাডস, সিআরও, কনভার্সন রেট অপটিমাইজেশন যেটা আছে, হ্যাঁ, এই তিনটা জিনিস আমি পারি, অথবা মেটা অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স, এই তিনটা জিনিস আমি পারি, ঠিক আছে, দ্যাটস ইট। আপনার জন্য এই তিনটা ইন্ডাস্ট্রিতে কাজ করেই তো আপনি কুলাইতে পারবেন না, এত পরিমাণে কাজ এই ইন্ডাস্ট্রিগুলোতে এখন আছে এবং ইন ফিউচারও থাকবে। মার্কেটিং যতদিন আছে এগুলোর ডিমান্ড তত বাড়বে, মাথায় রাখবেন। হ্যাঁ, কাদের ডিমান্ড বাড়বে? যারা ওই যে বলতেছি গুগল অ্যাডস পারি, কিন্তু গুগল অ্যাডসের কতটুকু পারো, আদ্যপন্ত সব পারি, তাইলে আপনার ডিমান্ড আছে। কিন্তু গুগল অ্যাডস পারি, একটা নেক্সট ক্লিক করে অ্যাড রান করতে পারি, তাইলে কিন্তু আপনার কোনো ভ্যালু নেই মার্কেটে, ঠিক আছে। সো এই জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা যেই পেজটা খুলবেন, যেই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনাদের আছে, ওইখানে পোস্ট করবেন সেম টাইপের টপিক নিয়ে, হ্যাঁ, নিশ বেসড হচ্ছে আপনারা পোস্ট করবেন প্রতিদিনই। আপনারা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, কনভার্সন রেট অপটিমাইজেশন এগুলা নিয়ে পোস্ট করেন, বুঝতে পারছি, এর বাইরে যায়েন না। হ্যাঁ, এসইও সম্পর্কে কি আপনাদের নলেজ আছে না? কেউ প্রশ্ন করলে তো অ্যান্সার দিতে পারবেন, বা কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে একটা গুগল অ্যাডস রান করতে আসে, তখন সে যদি চায় যে ভাই আমার তো একটা এসইও দরকার, তখন আপনি বলবেন এটা নিয়েও আমার আইডিয়া আছে, আমি কাজ করে দিতে পারবো, সমস্যা নাই, ঠিক আছে, কারণ গুগল অ্যাডস করতে গেলেও এসইওর হেল্প লাগে, আমাদের লাগে না। সো এই জন্য আমরা সাজেশন মানে তাকে বলতে পারবো যে ভাই আমি এটা নিয়েও পারি জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, আপনি মানে আইডিয়া রাখতে পারেন, আইডিয়া রাখা তো খারাপ না। আপনাকে ধরেন আপনি ফেসবুক অ্যাডস আর গুগল অ্যাডস নিয়ে কথাবার্তা বলেন, এখন ওই যে আপনারা শামীম ভাইকে চিনেন কিনা জানি না, স্কিল আপারের শামীম ভাই, অনেকেই হয়তো বা, শামীম ভাই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে বেশ পপুলার, এবং উনি ভালো পড়ান, সোজা কথায় যদি বলি উনি অনেক ভালো পড়ান, উনি অনেক ভালো মেন্টর। এখন শামীম ভাই দেখেন কখনো এসইও নিয়ে কথা বলে না। শামীম ভাই যখন কথা বলে, শামীম ভাই ওই মূলত গুগল অ্যাডস, মেটা অ্যাডস এগুলো নিয়ে কথা বলে, হ্যাঁ। সো শামীম ভাই দেখবেন এসইও, শামীম ভাই কই এসইও ভাই এগুলো আমি জানি না, এসইও এক্সপার্ট যারা আছে ওগুলো কথা বলে, হ্যাঁ। সো জিনিসটা হচ্ছে আপনি যেটা নিয়ে, এখন উনি কি এসইও বুঝে না, বুঝে, কিন্তু উনি এগুলো নিয়ে কথা বলতে চায় না, এটা হচ্ছে ওনার কথা, হ্যাঁ। সো এরকম অনেকেই আছে যে যারা একদম নিশ বেসড, বা বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি মেটা অ্যাডস এর মানে পোলাপাইন দেখবেন আপনারা ফেসবুকেও যে অ্যাড টেড গুলো দেখেন, দেখবেন তারা শুধু মেটা অ্যাডস নিয়ে কথা বলতেছে, হ্যাঁ।
সো আমার সাজেশন হচ্ছে আপনারা যদি বাইরের দেশে ক্লায়েন্টের কাজও করতে চান কিংবা বাংলাদেশের ক্লায়েন্টের কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা কি টাইপের কন্টেন্ট বানাবেন হচ্ছে স্পেসিফিক, একদম মেটা অ্যাডস, গুগল অ্যাডস এগুলো নিয়ে কন্টেন্ট বানান। সব কিছু নিয়ে কন্টেন্ট বানানোর কোনো দরকার নেই। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সবচেয়ে বেটার হবে যদি আপনি কি করতে পারেন, ভিডিও কন্টেন্ট বানাইতে পারেন। এইটাতে হচ্ছে অনেকের শাইনেস আছে, হ্যাঁ না এটা স্বাভাবিক, ক্যামেরার সামনে ক্যামেরা শাই মানুষ প্রচুর আছে। অ্যান্ড জিনিসটা হচ্ছে কি, ক্যামেরা শাই কেন জানেন, মানুষ চিপায় পড়লে সব করতে পারে, কিন্তু আপনার কোনো চিপার মধ্যে নাই, এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, আপনার যদি কোনো চিপায় ফালাই দেওয়া যায় যে হয় তুই আজকে এনে ভিডিও বানায় যাবি, আর নাহলে তোর 3 দিন খাওয়ান বদলো। ভাই জিনিসটা হচ্ছে কি যে বাংলাদেশের না, এটা এটা আপনি তো মানুষ, এটা কিন্তু মানুষের নিয়ম। হ্যাঁ, যে এটা যে কি বলে আমি শিওর না, যে ধরেন আপনি, আমার ক্ষেত্রে এটা হয়, আমি কি করি, আমি ইউটিউবে 2টা চ্যানেল ফলো করি, মানে 2টা চ্যানেল, মানে মার্কেটিং এর বাইরে গিয়ে ওদেরকে আমি দেখি। একটার নাম হচ্ছে জীবন সমস্যার সমাধান, এটা হচ্ছে কলকাতার একটা ছেলের চ্যানেল। ও কি করে, ও ওইখানে বিভিন্ন বই পড়ে, বিভিন্ন বই পড়ার পরে ওই বই থেকে 5টা বা 10টা কি শিক্ষণীয় বিষয় আছে, ওই কথাগুলা ও খুব সুন্দর করে গল্প আকারে পড়ায়, মানে বলে। তো মানে শুনলে যেটা হয় যে, ধরেন আমি যখন এইচএসসি পরীক্ষা দিব, তখন কি হইতো, সোলাইমান শোভন ছিলেন না, তো তো উনি তো হচ্ছে মানে বাংলাদেশের মানুষ তো ওনাকে মোটিভেশনাল স্পিকার হিসেবে চিনতেন। তো সোলাইমান শোভন যখন মানে মোটিভেশন দিতেন, মানে ধরেন আমি রাত তখন 2টা বাজে, আমি কি করতাম, আমি মোবাইলটা হাতে নিতাম, সোলাইমান শোভনের ভিডিও দেখতাম, আমার মাথা ব্যথা ঠিক গরম হয়ে যেত। আমার কাছে মনে হইতো ও যখন মা বাবার নিয়ে কথা বলতো, হ্যাঁ, যে দেখেন ভাই, এন্ড দিস ইজ রিয়েলিটি, যে আপনি যখন কাজ করবেন, ওনার একটা কথা ছিল সবসময় পিছু টান রাখা লাগে, এন্ড দিস ইজ ট্রু, এটা আমি বিলিভ করি। আপনার লাইফে কোনো পিছু টান না থাকলে আপনি ভালো করতে পারবেন না। হ্যাঁ, মানে আপনার ধরেন আপনার বাবার অঢেল টাকা, হ্যাঁ, সো বাবার অঢেল টাকা থাকার পরেও বাংলাদেশের বাইরে অনেক মানুষ আছে, যারা বাংলাদেশও আছে, যারা নিজেরা পরিশ্রম করে। তবে বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলে পেলে যার বাবার অঢেল টাকা পয়সা আছে, সে আর কিছু করতে চায় না। এটা ধরেন আমার বাপের যদি থাকতো, আমিও মনে এরকমই হইতাম, যে আসি তো আমার বাপের তো আসি, সমস্যা নাই। তো এখন যে জিনিসটা হচ্ছে যে, ধরেন আপনার গার্লফ্রেন্ডের যদি বিয়া হয়ে যায়, মানে ধরেন বলতেছে বাসা থেকে বিয়া ফিক্সড হয়ে গেছে, বিয়া করতেই হবে এখন আপনার, আদারওয়াইজ অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, তখন আপনি কি করবেন? হ্যাঁ, আপনি মানে বিয়ে করতে পারেন বা না পারেন, এটা তো আল্লাহর হাতে, কিন্তু আপনি ফাইট করবেন, ঠিক না? কেন ফাইট করতেছেন? কারণ এই জিনিসটা না আপনি মন থেকে চাইতেছেন যে ওর সাথে আমার বিয়ে হোক। তো এটা কি, এটা আপনার জন্য একটা পিছুটান। এখন আপনার যদি গার্লফ্রেন্ডই না থাকে, কার বিয়ে হবে এটা নিয়ে আপনার টেনশন করার দরকার আছে? হইলে হইব, না হইলে নাই, তখন দেখবেন আপনার তো পারে না, তো বিয়ে দিলে দিবা, না দিলে নাই, সমস্যা নাই। হ্যাঁ, তো আপনার একটা পিছুটান থাকা, তো উনি যখন বলতো, হ্যাঁ, যে ভাই তুমি কেন পড়ালেখা করবা, তোমার মা বাবার লেগে পড়ালেখা করবা, এখন ধরেন রাতে 2টা বাজে, আমার তো মাথা মতো করে আমি ওইটা পড়া শুরু করছি। পড়া শুরু করার পরে ধরেন 10 মিনিট পড়ছি টানা, পড়ার পরে যেটা হয়েছে, আবার একটু ফেসবুকতে স্ক্রল করতে গেছি, এবার দেখি সালমান মুক্তাদি এক ভিডিও নিয়ে আসছে, আমি দাঁড়ান দেখালো, এই যে শুইছি, ঢাকা গাইজের ভিডিও, তখন ওরা ভিডিও করে শেষ, আমার পরে ওইখানেই সীমাবদ্ধ। ওই একটু আগে যে আমার মা বা মোটিভেশন সব হারাই গেছে। এন্ড এইটা এজ এ হিউম্যান আপনার এই ডোপামিন টাইপের আর কি, এটা আপনার 10 মিনিট 15 মিনিটের বেশি থাকে না। তো মানুষকে এটা দেখবেন, আমি যখন এইখানে ক্লাসে কথা বলবো, এই যে আমি বলছি না পেজ তৈরি করবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন, পোস্ট করবেন, আপনাদের কাছে মনে হচ্ছে আজকেই বাসায় গিয়ে করে ফেলবো। এন্ড ঠিক 1 মাস পরে আমি যখন প্রশ্ন করব কে কে দৈনিক 3টা করে পোস্ট করবেন, হাত উঠবে সর্বোচ্চ 1টা। উনিও দৈনিক না, 2 দিন পরে পরে করে, বাট তাও করে। হ্যাঁ, সো এই যে এগুলো হচ্ছে কি, এখন আমি যত বলতেছি আপনার ব্রেইনে এটা তত ইম্প্যাক্ট ফেলতেছে, কিন্তু এখান থেকে যখন বাইরে গিয়ে 1 কাপ চা খাবেন, ইম্প্যাক্ট কই যাবে আপনি নিজে কইতে পারবেন না। আচ্ছা, টাইমিং নিয়ে আমি বলতেছি, আগে আপনি যে করবেন কিনা এটা নিয়ে আমি কথা বলা দরকার। হ্যাঁ,
এইটা নিয়ে আমি কেমনে বলবো বলেন? হ্যাঁ, আমার আমার একটা বোন আছে, আমার একটাই বোন আছে, ছোট বোন, ওর নাম হচ্ছে ইলমা। আমার বোন আমারে প্রথম যখন জিপিটি আসছে তখন অনেক মানুষ বাংলাদেশে ইউজ করা শিখেই নাই। আমার বোন তখন থেকে, ও একটু ধরেন মানে নকলবাজ, ও হচ্ছে সবসময় সবকিছুতে শর্টকাট খুঁজে। তো আমরা বলতেছে ভাই তুমি যে মানে ছেলেপেলেদেরকে শিখাবা, এটা তখন আমরা চ্যাট জিপিটি নিয়ে ক্লাসে তো ওরকম কথাবার্তা বলি না। তুমি ধরো ওই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, তখন আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমি নিজেই বুঝি না ভালো করে, ও আমারে বুঝাইতেছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি বলো। আমি বলছি কি, তুই আমারে বল। তো আমরা বুঝাইতেছি দেখো তুমি কি প্রম্পট দিবা, এটা নিয়ে এখনো বাংলাদেশের মানুষের কনফিউজ, যে ভাই প্রশ্ন করছে যে স্যার কি লেখা প্রশ্ন করলে যে ও আমার অ্যান্সার দিবে, এটাই তো আমি বুঝি না। হ্যাঁ, ওরে কি প্রশ্ন করা উচিত এটাই আমরা অনেকে বুঝি না, ঠিক না? যে এই প্রশ্ন করলে, তো আমার বলতেছে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে ধরো এক্সাম্পল স্বরূপ তুমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো কিছু জানতে চাও, বাট তোমার কি বলা উচিত তুমি এটা জানো না। তো তুমি চ্যাট জিপিটিরে জাস্ট এতটুকু বলো যে ভাই ডিজিটাল মার্কেটিং এর এই বিষয়টা সম্পর্কে আমি একদম ইন ডেপথ জানতে চাই, কিন্তু তোমারে কি প্রশ্ন করলে তুমি ভালো অ্যান্সার দিবে এটা আমি জানি না, সো ওই প্রশ্নটা আমারে দাও, ওই প্রম্পটটা আমারে দাও। এবার চ্যাট জিপিটি কি করতেছে, আমারে প্রম্পট দিতেছে, তুমি যদি এইটা এইটা এইভাবে লিখে আমারে প্রশ্ন করো তাহলে আমি তোমার ভালো অ্যান্সার দিব। তখন কি করলাম, ঠিকই দেখলাম যে ওই প্রশ্নটাই আমি যখন কপি পেস্ট করে দিয়ে দিলাম, ও আমার ভালো অ্যান্সার দিতেছে। এখন অবশ্যই এমন অনেক টুলস বের হয়ে গেছে যে ধরেন প্রম্পট তৈরি করে দেয়, আপনি টপিক দিবেন ও প্রম্পট বানায় দেয়, আসেন এরকম অনেকগুলো টুলস কিন্তু বের হয়ে গেছে। সো এটা অনেক আগে আমার আমার বোন আমারে শিখাইছে যে ভাই তুমি এটা করো, তাহলে দেখবা যে আসলেই আমি দেখলাম যে ভালো রেজাল্ট দিতেছে। হ্যাঁ, সো আপনি আর এখন তো ভাই এখন আরো সহজ সবকিছু। এখন ধরেন মানুষ কি করে, কিছু বেক্কেল পোলাপাইন আছে, আপনি এআই দিয়ে একটা ছবি বা ভিডিও বানিয়ে দিবেন, ও দেখবেন আইসা লেখে ভাই প্রম্পটটা দেন প্লিজ। আছে না, দরকার আছে। এখন এখন সবকিছু উল্টা। কি করবেন, ও ছবিটা দিয়েছেন, ও ছবিটা ডাউনলোড করে ওই ছবিটা আপলোড করে দিয়ে বলেন এই ছবিটা বানাই দিলে কি প্রম্পট লাগবে, আমার প্রম্পটটা দাও। ওই ওই প্রম্পটই জেমিনাই চ্যাট জিপিটি আপনার দিয়ে দিতেছে। সো এখন আর এই প্রশ্ন করার সুযোগ নাই যে কি প্রশ্ন করব, একটু মাথা খেলান তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, ক্লায়েন্ট হইলে ক্লায়েন্টের থাকবে। একটা জিনিস, বাংলাদেশের ছাড়া এই কথা কোনো ক্লায়েন্ট আপনার কখনোই বলবে না যে তোমার অ্যাড অ্যাকাউন্ট থেকে আমার অ্যাড রান করে দাও, কারণ কি ওর দরকার হচ্ছে ডেটা। আর বাংলাদেশের ক্লায়েন্ট হইলে এটা এটা আমিও সাজেস্ট করি, আপনারা যদি বলে আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে, আপনি করবেন, এটা আপনার পোর্টফোলিও ভারী হবে, আপনি করবেন, কিন্তু টাকাটা আগে লয়ে নেবেন। কারণ কি, ওই কি করবে, ওই বলবে ভাই অ্যাড রান করো পরে টাকা দিয়ে দিমু, এরপরে দেখা যাবে অ্যাডের রেজাল্ট নাই ভালো হইতে পারে, হ্যাঁ খারাপ হইতেই পারে, ওই বলবে তুমি কি রান করছো টাকা দিব না। তো এই রিস্ক কি নেওয়ার দরকার আছে না? ক্লায়েন্ট, আমি একটা জিনিস সবসময় বলি, হ্যাঁ কিছু জায়গায় আছে ও টাকা দিলে ফ্রিতে, আপনার কোনো সার্ভিস চার্জ না দিলেও সমস্যা নেই, ফ্রিতে হইলেও কাজ করে দেন। কিন্তু যখন মানে টাকা পয়সার বিষয় আসবে, নো কম্প্রোমাইজ। আমি আমার ক্লায়েন্ট, এমন কোনো ক্লায়েন্ট নেই যার থেকে আমি 50% টাকা অ্যাডভান্স নিই না। আমি যেই কাজই করি ভাই আমার 50% টাকা অ্যাডভান্স দিলে আমি কাজ শুরু করবো, আদারওয়াইজ আমি করবো না। কারণ দেখেন আপনি করবেন কি করবেন না, ঠিক আছে? কারণ পরবর্তীতে টাকা নিয়ে আপনার সাথে আমার বার্গেনিং হবে, এগুলোতে আমি যাইতেই যাচ্ছি না। হ্যাঁ, আপনার দরকার হচ্ছে ভালো সার্ভিস, আমি আপনাদের সার্ভিস দিব, আমার দরকার হচ্ছে টাকা, আপনি আমার টাকা দিবেন। সো ওই অনুযায়ী মানে টাকার হিসাব আসলে সবসময় আগে এই জিনিসগুলো ক্লিয়ার করে নিতে হবে। হ্যাঁ, ওকে, সো আমরা যেটা নিয়ে মূলত কথাবার্তা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, কিওয়ার্ডস। সো কিওয়ার্ড কি আমরা সবাই জানি অলরেডি। তো কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমরা গেলাম কই, আমরা গেলাম হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে। এখন আপনি একটা নিশ আগে চুজ করতে হবে, এরকম অনেকগুলো নিশের নাম আমি লিখে দিব আপনাদেরকে। ওই নিশ অনুযায়ী আপনারা কি করবেন, আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, আপনারা একটা এটা নিজেরও সার্চ করতে পারেন। হ্যাঁ, এখানে আমার একটা লিস্ট ছিল, আচ্ছা এখানে নাই, এটা লিস্টও আমি দিব যে কোন কোন নিশগুলো নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন। আপনারাও কি করবেন, আপনারা ইউএসএতে, ইউকেতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, হ্যাঁ দেন হচ্ছে ধরেন আয়ারল্যান্ডে, ডেনমার্কে, পর্তুগালে, এই সকল কান্ট্রিগুলোতে কোন কোন সার্ভিসগুলো নিয়ে বেশি গুগল অ্যাডস রান করা হয়, এগুলো একটু খুঁজে বের করবেন। পারবেন না, এই জিপিটির প্রশ্ন করলেই বলে দিবে যে কোন টাইপের কোম্পানিগুলো সবচাইতে বেশি কি করে অ্যাডস রান করতেছে। এরপরে আপনার কাজ হচ্ছে ওই কান্ট্রিগুলোর মধ্য থেকে স্পেসিফিক কোনো জোন খুঁজে বের করা, যেমন ধরেন নিউ ইয়র্ক, হ্যাঁ অথবা অন্টারিও, মানে এরকম কিছু স্পেসিফিক জোন।
এইবার ওদেরকে একটু রিচ আউট করা, ওই সকল মানে এরিয়াতে যারা লয়ার আছে, যদি ল সার্ভিস নিয়ে আপনি কাজ করেন, যারা রেস্টুরেন্ট ব্যবসা করে যদি রেস্টুরেন্ট নিয়ে আপনি কাজ করেন, এরকম কিছু হচ্ছে নিশ আপনারা আগে খুঁজে বের করবেন। খুঁজে বের করে ওই নিশগুলাতে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। এবং আমার সাজেশন কি জানেন, আপনারা যেটা করে রাখবেন, কিওয়ার্ড মানে ম্যাক্সিমাম সার্ভিসগুলোর জন্য করে রাখেন। কারণ কি একই টাইপের কথাবার্তাই সবাই লিখে। আমার ধরেন ঢাকার ধানমন্ডিতে একটা রেস্টুরেন্টের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করব, একটা রেস্টুরেন্টের জন্য করা মানে কি ধানমন্ডির যত রেস্টুরেন্ট আছে ওই একই কিওয়ার্ড হবে না ভাই? একই জিনিস দিয়ে তো সবাই র্যাঙ্ক করতে চাইবে, নামের কিওয়ার্ড আসলে সেটা ভিন্ন, কিন্তু বাকি সবকিছু তো সেমই থাকবে, ঠিক না? ওকে, সো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা নিশ, আপনারা বলেন কোন নিশ নিয়ে আমরা কাজ করব? ই কমার্স তো আর নিশ না, একটা ইন্ডাস্ট্রি। সো আমরা আরো স্পেসিফিকে যদি যাই, ধরেন আমরা লাইক আচ্ছা আমরা ক্লিনিং সার্ভিস লিখি, হ্যাঁ, এই সার্ভিসগুলো এখন বাংলাদেশেও বেশ জনপ্রিয় হইতেছে। একটা সময় এটা আমরা ভাবি নাই, হ্যাঁ, যে আমার বাসার সোফা এসে আরেকটা কোম্পানি ক্লিন করে দিয়ে যাবে, এখন করতেছে না? সব করতেছে। হ্যাঁ, সো ধরেন আমি লিখলাম কি ক্লিনিং সার্ভিস। ওকে, আমি আমার কাছে ধরেন এতটুকুই নলেজ আছে, আমি আর কোনো কিছুই এটা সব আমি ধরেন আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ক্লিনিং সার্ভিস ইউএসএ। আমার ক্লায়েন্ট ধরেন কোন ব্যক্তিটা, usacleanmaster.com, ধরেন উনি হচ্ছে আমার ক্লায়েন্ট। হ্যাঁ, সো উনি যদি ভাই আমার ক্লায়েন্ট হয়, উনার ইউআরএলটা আমি কপি করব। কপি করার পরে উনার কম্পিটিটরের ইউআরএল কিন্তু নিয়ে নিতে হবে আগেই, ঠিক আছে? উনি দিয়ে দিবে আমাকে। সো নেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, উনার ইউআরএলটা সহ দিয়ে দিতে পারি। দিলে আরো কিছু আইডিয়া হয়তো আমরা এখান থেকে পাবো, দিয়ে আমরা গেট রেজাল্টসে ক্লিক করব। ওকে, এইখানে এক বছরের ডাটা কিন্তু আমরা পাই। কত দিনের ডাটা পাই? এক বছর। এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর 2000 সরি এটা কত, জানুয়ারি 25 থেকে ডিসেম্বর 2025। আপনি যদি চান 2 বছরের ডাটা, আপনি যদি চান অল অ্যাভেলেবল যত ডাটা আছে সব আমরা দাও, সব দিয়ে দেবে, সমস্যা নেই। বাট আমাদের লাস্ট এক বছরের ডাটা হইলিয়ে না। এইবার আমার কাজ কি, যাই আসছে আমি সেটাকে এখান থেকে একটু ডাউনলোড করে নিই। ওকে, সো আমাদের লিস্টটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। আমরা জাস্ট একটু এখানে দেখি, এখানে দেখেন উপরে যা যা আছে এগুলা এই দুই লাইন আমরা সিলেক্ট করব এবং এখান থেকে ডিলিট করে দেব। এইখান থেকে এই যে এগুলা আছে এগুলাকে আমরা সিলেক্ট করব এবং ডিলিট করে দেব। ওকে, সো আমরা কি রাখবো, কারেন্সি রাখার কোনো দরকার নাই, আইএনআর আছে, ডিলিট। ওকে, সো আমরা এখান থেকে রাখবো প্রথমত অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম। আচ্ছা, এটা হচ্ছে 3 মান্থস চেঞ্জ। 3 মান্থস চেঞ্জ মানে হচ্ছে যে গত এক বছরের মধ্যে মানে লাস্ট 3 মাসেই এই কিওয়ার্ডে কি কি চেঞ্জেস আসছে, এটার হাইপ কি বাড়ছে নাকি কমছে। এই যে এটা 900% পর্যন্ত বাড়ছে, এটা 90% কমছে, ঠিক আছে? এটা আপনি এখান থেকে ডিলিট করে, এটা দরকার নাই। এরপর হচ্ছে ইয়ার অফ ইয়ার চেঞ্জ, মানে হচ্ছে গত এক বছরে কি কি চেঞ্জেস আসছে। ওকে, এটারও দরকার নাই। কম্পিটিশনের দরকার আছে, আমি এটা একটু এইভাবে রাখি, এটাকে আমরা মিডলে নিয়ে নেই। এরপরে হচ্ছে কি কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু, এটারও আপাতত কোনো দরকার নেই আমাদের। আমাদের এই ডাটাটার দরকার আছে, একটা হচ্ছে টপ অফ পেজ বিট লো রেঞ্জ, টপ অফ পেজ বিট হাই রেঞ্জ। আচ্ছা, এখন আইএনআর তো এটা বোঝাটা একটু টাফ, মানে আপনাদের জন্য একটু ঝামেলা হবে। এই সেম ফাইলটাই কিন্তু আমি একটু আগে যে দেখাইছি আপনাদেরকে, এই যে এখানে যে ফাইলটা দেখাইলাম না, কই যেন ছিল, এই যেটা, ওই একই জিনিস কিন্তু কিওয়ার্ড সার্চ ভলিউম কম্পিটিশন টপ অফ পেজ বিট হাই রেঞ্জ লো রেঞ্জ, আর এখানে একটা কথা আছে নেগেটিভ কিওয়ার্ড, এটা আমরা বুঝবো। এখন এইখানে আমি জাস্ট এটাকে যদি একটু বড় করে দেই, এত বড় না, ধরেন আমরা এখান থেকে এগুলোকে একটু বর্ডার দিয়ে দিই। হ্যাঁ, ওকে, এবার আমি যদি টপ অফ পেজ বিট লো রেঞ্জ আর হাই রেঞ্জের বিষয়টা একটু বুঝাই, এটার মানে হচ্ছে লো রেঞ্জ মানে হচ্ছে এই কিওয়ার্ডে যদি আপনি বিট করেন,
মানে এই কিওয়ার্ডটা ধরেন ক্লিনিং সার্ভিস, এই কিওয়ার্ডটা যদি আপনি বিট করতে চান তাহলে মিনিমাম প্রতি ক্লিকে আপনার থেকে এত খরচ হবে। এটা হচ্ছে যেইটা মানে এটা আইএনআর, এটা আপনি ডলারে দেখতে পারবেন আর কি। যদি কোনো আমরা দেখি আমার এখানে কোন ইয়েটা আছে আসলে ডলার দিয়ে তৈরি করা, কত অ্যাকাউন্ট যে করছি এখন পর্যন্ত আল্লাহই জানে। এই যে এটা আসছে, ভালো হয়েছে। সো আমরা এখান থেকে কই জানি গেলাম, টুলস থেকে প্ল্যানিং, প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার, ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখান থেকে আমার বাংলাদেশ ছিল, এটাকে আমরা কি করে দিব, বানান ভুল করছি না, অবশ্য গুগল স্মার্ট আছে বুঝা যায়। আমরা আপডেট করে দিলাম, কি লিখলাম আমরা ভাই, ক্লিনিং সার্ভিস, বানান ভুল করছি এখানে। ওকে, আমরা আর কোনো ইয়ে দিলাম না, ধরেন 5 মিনিট। আমরা গেট রেজাল্টসে যদি ক্লিক করি ভাই, ইউনাইটেড স্টেটে তো দিছিলাম না, আমরা এইবার হচ্ছে আবার এটা একটু ডাউনলোড করে ফেলি এখান থেকে। না না, আমরা তো ইউনাইটেড স্টেট দিছি না, সিলেক্ট করে দিছি তো, এগুলা ডিলিট করে দিলাম। ওকে, ওকে, সো একটু জাস্ট খেয়াল করেন, আমাদের কারেন্সি দরকার আছে না, ইন্ডেক্স দরকার নাই, ইয়ার অফ ইয়ার এই দুইটারও কোনো দরকার নাই। সো আমরা মান্থলি সার্চ ভলিউম রাখলাম, কম্পিটিশন রাখলাম, টপ অফ পেজ বিট, লো রেঞ্জ আর কি হাই রেঞ্জ, এগুলো রাখলাম। হ্যাঁ, সো টপ অফ পেজ বিট, লো রেঞ্জ আর হাই রেঞ্জের পার্থক্য কি ভাই, আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন, এই কিওয়ার্ডটা দিয়ে যদি আপনার ওয়েবসাইটে র্যাঙ্কে আসে এবং কেউ যদি ক্লিক করে, সেক্ষেত্রে আপনার মিনিমাম এত ডলার কাটবে এবং ম্যাক্সিমাম এত ডলার প্রতি ক্লিকে কাটবে। বুঝতে পারছি, এটাকে বলা হচ্ছে টপ অফ দ্য পেজ বিট, হাই রেঞ্জ আর হচ্ছে কি লো রেঞ্জ। এখন আপনার মনে একটা সংশয় আসতে পারে, ভাই মিনিমাম $4 কাটবে একটা ক্লিকের জন্য? হ্যাঁ কাটবে। কেন কাটবে দেখেন ভাই, এই সার্ভিসটার দাম কিন্তু অনেক বেশি। মানে ক্লায়েন্ট কি চায়, ধরেন আপনার এই যে $4 কাটতেছে, এখন $4 কাটতেছে একটা ক্লিকের জন্য, ধরেন 10টা ক্লিকে কত ডলার কাটলো, $40। ধরেন 100টা ক্লিকে কত ডলার কাটলো, $400। এবার $400 খরচ করার পরে যদি ওই 100টা ক্লিক থেকে আমার ক্লায়েন্ট জাস্ট 5টা ক্লায়েন্ট পায়, তাহলে কি ওনার জন্য এনাফ না? কারণ কি এক একটা ক্লিনিং সার্ভিসের জন্য ওনাকে দেওয়া লাগতেছে, গিয়ে দেখেন আপনি কি হয়তোবা $2000 $2500 করে, তো $400 খরচ করে যদি আমি $7000 কাজ পাই, আমার কোনো সমস্যা আছে? আমার ক্লায়েন্টের কোনো সমস্যা আছে? না। সো এই জন্য এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এমনও কিওয়ার্ড পাবেন যেটা লো রেঞ্জই হচ্ছে $20, এটা পাবেন ল রিলেটেড। কারণ কি একটা লয়ারের কনসালটেন্সি ফি কত জানেন? 1 ঘন্টায় কনসালটেন্সি ফি হচ্ছে $700 থেকে $800। তো যেই ব্যক্তি 1 ঘন্টা কথা বলে $800 নিবে, ও তো $100 খরচ করবে এমনি, ঠিক না? সো এইটা হচ্ছে ফ্যাক্টর। আচ্ছা, এখানে মনে হয় আরেকটা ক্লাস হবে আমাদের, এরপরের ক্লাসটা হবে হচ্ছে থিওরি ক্লাস 1-এ। এটা সবারই ডিমান্ড। হ্যাঁ, সো একটা ক্লাসে, কারণ কি ল্যাব ক্লাস তো লাগবে আমাদের পরবর্তীতে। এখন না আমরা থিওরি পড়তেছি, 2টা ক্লাস পড়তে গেলে তো আমরা হয়তো 2 ঘন্টা পড়বো থিওরি, 2 ঘন্টা ল্যাব ক্লাস, তো তখন তো ল্যাব ক্লাস ছাড়া তো আর থিওরিতে করা সম্ভব হবে না।